আমরা তাহলে ক্লাসে ঢুকে যাচ্ছি। আজকের ক্লাসটা খুবই পাওয়ারফুল একটা ক্লাস। আশা করি আপনারা খুবই এনজয় করবেন, এবং অনেক কিছু আমরা আজকে দেখবো যে আসলে একটা বিজনেস কিভাবে হয়। প্রথমে আমরা একটা আহ কোরআনের আয়াত দিয়ে শুরু করি। এটার বাংলা অর্থ হচ্ছে সূরা আন-নাহলের 16 এবং 125 আয়াতের নাম্বার। এটা হচ্ছে বাংলা অর্থ হচ্ছে, তুমি তোমার প্রভুর পথে আহ্বান করো প্রজ্ঞা ও হিকমা ও সুন্দর উপদেশের মাধ্যমে। এইটা সংক্ষিপ্ত ব্যাখ্যাটা যদি আমি বলি, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন কথা বলার আগে জ্ঞান, হিকমা ও নরম হৃদয়ের আচরণ থাকা জরুরি। এখন আজকে কেন আমরা এই আয়াত দিয়ে শুরু করলাম? এই একটা আয়াত যদি আপনি বুঝেন, তাহলে আপনার বিজনেস দমিয়ে রাখা শক্তি ইনশাল্লাহ পৃথিবীতে কারো নাই, যদি কোরআনের এই একটা আয়াত বুঝেন। এখন এই আয়াত অনেকবার পড়ছেন, আমি এর আগে একবার এটা এক্সপ্লেন করার পর আমার এখনো মনে আছে, একজন মুফতি ভাই আছে আবুল হাজ্জাজ জুবাইর ভাই, উনি বলতেছে আমি এতবার এটা পড়ছি কিন্তু কখনো এভাবে ভাবি নাই। দেখেন এই আয়াতটার মধ্যে এত অর্থ লুকানো, মানে আপনি যদি এটা নিয়ে চিন্তা করেন তাহলে আপনার মানে লাইফের সবচেয়ে বড় স্কিল। হার্ভার্ড ইউনিভার্সিটিতে বলা হচ্ছে যে আপনার সন্তানকে যদি শুধু একটা স্কিল শিখান পৃথিবীতে, আর কোনো স্কিল শিখাতে পারবেন না, শুধু একটা স্কিল, তাহলে সেটা হবে কমিউনিকেশন স্কিল। এটা এত পাওয়ারফুল, সবকিছুর মধ্যে এটা লাগে। এটা ছাড়া দেখেন, আপনি এটা ছাড়া আপনি ইন্টারভিউ দিতে যাবেন, তখনও নিজেকে সেল করতে হবে। আপনি ধরেন বাবা মা ভাই বোন তাদেরকে কোনো একটা কিছুতে রাজি করাবেন, তাও আপনাকে ওই জিনিসটা তাদের কাছে সেলস করতে হবে। আপনি যদি আপনার সন্তানকে একটা কিছু শিখাতে চান, তারপর একটা ধারণা, একটা বিশ্বাস তার কাছে সেল করতে হবে। তাহলে এই যে সেলস করতে গেলে কমিউনিকেশন লাগে, কমিউনিকেশন লাগলে আপনার হিকমা অর্থটা বুঝতে হবে। তাহলে দেখেন বিজনেসের ক্ষেত্রে এটা কত গুরুত্বপূর্ণ। বিজনেস আপনার কতগুলো মানুষের সাথে ডিল করতে হয়, কাস্টমার, তারপর হচ্ছে আপনার বিভিন্ন মিটিং, তারপর সাপ্লায়ার, টিম মেম্বার, সবাইকে। এই অর্থ এটার অর্থটা আমরা যদি একটু দেখি, হিকমা মানে শুধু জ্ঞান নয়, বরং কোথায়, কখন, কাকে, কিভাবে, কোথায় কি বলতে হবে সেই গভীর বুদ্ধিমত্তা। কখন বলতে হবে, কতটুকু বলতে হবে, কিভাবে বলতে হবে, এই জিনিসটা হচ্ছে হিকমা। হিকমার সাথে বলা কথা হৃদয়ে পৌঁছে যায়, সম্পর্ক তৈরি করে এবং অহংকার নয় প্রভাব সৃষ্টি করে। হিকমার সাথে কথা বললে মানুষের হৃদয়ে গিয়ে টাচ করবে, তখন আপনার আপনার ওনার মনে, সেটা কাস্টমার হোক, আপনার টিম মেম্বার হোক, XYZ হোক, আপনার বস হোক, তার হৃদয়ে আপনার জন্য একটা জায়গা দখল করবেন। যে মানুষ হিকমার সাথে কথা বলে সে আসলে মানুষের মন ও দুনিয়া দুটোই জয় করে। আপনি কি দুইটাই জয় করতে চান কিনা বলে? যে দুইটা জয় করতে চান, তাহলে আপনার আজকে হিকমার সাথে কথা বলা শিখতে হবে। আমরা মানে আমরা শিখবো কোনো কিছু, ধরেন পারফেক্ট তো বলতে পৃথিবীতে কোনো কিছু না, আমরা সবকিছু শিখবো, ডে বাই ডে ডেভেলপ করবো। আজকে আপনাদেরকে আমি গ্রুপে লিখছি, আপনারা তো জানেন আজকে আমার জন্মদিন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার জন্মদিন উপলক্ষে আজকের ক্লাসে দুইটা পাওয়ারফুল লার্নিং শেয়ার করব। এখন যারা এখনো জয়েন হয়নি তারা কিন্তু এগুলো মিস করবে, কারণ ক্লাস তো শুরু হয়ে গেছে। দেখেন, হোয়াই হিকমা বুস্ট ইউর বিজনেস, বুস্ট ইউর ইনকাম। কিভাবে হিকমায় কিভাবে আপনার বিজনেস বড় করে, কিভাবে আপনি ইনকাম বাড়ায়, কিভাবে আপনাকে সমৃদ্ধশালী করে, কিভাবে আপনি একই অফিসে, কালকে যে বললাম যে একই অফিসে কাজ করে একজনের বেতন 50,000 টাকা, আরেকজনের বেতন 2 লাখ টাকা, এই পার্থক্যটা পর্যন্ত ব্যালেন্স করে দিতে পারে হিকমা। হিকমা কি করে? হিকমা ট্রাস্ট বিল্ড করে। হিকমা দিয়ে কথা বললে মানুষের বিশ্বাস করে, আর বিশ্বাস থেকে আসে বিক্রি, টিম ওয়ার্ক ও সুযোগ। খেয়াল করে দেখেন, লিডারশিপ ইম্প্যাক্ট, নেতা সে যে মানুষকে বুঝে এবং প্রজ্ঞার সাথে গাইড করে, সে হচ্ছে আসল নেতা। নেগোসিয়েশন মাস্টারি, হিকমা শেখায় কখন চুপ থাকতে হবে, কখন কথা বলতে হবে, এটা হিকমা শিখায়। আপনি যদি লং টার্ম রিলেশনশিপ বিল্ড করতে চান, আপনার ওয়াইফের সাথে হোক, সন্তানের সাথে হোক, বাবা মার সাথে হোক, আত্মীয় স্বজনের সাথে, বন্ধুর সাথে হোক, হিকমার কমিউনিকেশন ব্র্যান্ড ও ব্যক্তিত্ব দুটি বড় করে। আপনার কমিউনিকেশন যে একটা পার্সোনাল ব্র্যান্ড আছে এইটা, এবং আপনার ব্যক্তিত্ব, সবকিছু আপনাকে বৃদ্ধি করে। হিকমা এমন পাওয়ারফুল একটা জিনিস। এই হিকমা যদি আমরা বুঝি, হিকমার সাথে কথা বলা যদি আমরা বুঝি, তাইলে আমরা আপনি মনে করবেন, খেয়াল করে দেখবেন, ধরেন আপনি যে জিনিসটা চাচ্ছেন এই জিনিসটাই হবে। যারা চাচ্ছিল না এটা, তারাও এটাই চাইবে, কিন্তু তারা মনে করবে তারাই এটা চাচ্ছে, কিন্তু আসলে আপনি যে চাচ্ছেন এটা আপনি তাদেরকে ইনফ্লুয়েন্স করছেন। ওরা এটা বুঝবে না কেন? আপনি হিকমার সাথে তাদের সাথে কখন, কোথায়, কিভাবে, কতটুকু বলতে ওইভাবে বললে, তারা যখন দেখবে আপনি রাইট ওয়েতে আছেন, তারা তখন তাদের রং ওয়েটা ছেড়ে আপনার রাইট ওয়েতে চলে আসবে। তখন একসাথে কাজটা করতে পারবেন। হিকমার সাথে কথা বলা এটা খুব ছোট একটা বিষয় না। আপনি কোরআনের একটা আয়াতকে, আল্লাহ কোনো ছোট জিনিস কি কোরআনের আয়াতে দিছে? মানে খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলা কিন্তু কোরআনে দিছে। আমরা যদি কোরআনকে মানে বুঝি, রাসূলের জীবনকে বুঝি, তাহলে কিন্তু আমাদের আর কিছু দরকার নেই। দেখেন হিকমা কি? হিকমা হচ্ছে নলেজ প্লাস টাইমিং প্লাস টোন প্লাস ইমোশন। ইমোশন শব্দটা খেয়াল রাখেন, হ্যাঁ, আর একটু পরে আবার আসবো। এটা শুধু কথা বলা নয়, বরং মানুষের হৃদয়ে পৌঁছানো। কথা তো সবাই বলে ভাই, কথা সবাই বলে, সবাই শুনে,
কিন্তু হিকমার সাথে কথা বলা সেখানে হৃদয়ে পৌঁছানো, হৃদয়ে সবাই পৌঁছাতে পারে না। খেয়াল করেন, একজন আলেম যদি একটা হাদিস বলবে, একটা কোরআন আয়াত বলে, যদি সেটা খোদার কসম কারো হৃদয়ে ঢুকে যায়, তাহলে তার হেদায়েত তো আর থামায় রাখার কোনো সুযোগ নেই, সে আল্লাহর রহমতে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তার মানে হিকমার সাথে কথা বলে হৃদয়ে পৌঁছানো, সৃষ্টি করতে কখন ব্যবহার করছে খেয়াল করে দেখেন। হিকমার সাথে, প্রজ্ঞার সাথে অন্যকে দিনের পথে দাওয়াত দেওয়ার জন্য, মানে দিনের পথে একজনকে অমুসলিমকে বা বিধর্মীকে বা যে লাইনচ্যুত আছে তাকে দাওয়াত দিবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ না যে এমন মানে একজন মানুষ তাকে দিনের পথে দাওয়াত দিবেন, তখন হিকমা ব্যবহার করতে বলছে। হিকমা পাওয়ারফুল জিনিস। কখন ব্যবহার করে? একজন মানুষকে আপনি সঠিক রাস্তায় আনার জন্য সৃষ্টিকর্তা তখন ব্যবহার করতে বলছে। হ্যাঁ, আমি মনে করি একজন কাস্টমার ভুল জিনিস কিনা ঠকাচ্ছে, তাকে সঠিক জায়গায় আনেন, হিকমার সাথে কথা বলেন, একই তো কাজ। একজন মানুষ আরেক জায়গায় কি নাই, যে গতকালকে একটা ঘটনা বললাম, আমার এই যে এক্সিম ব্যাংকের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বললো যে ভাই আমি আমি ও একই জায়গায় মানে দুই কোম্পানিতে 3 কাঠা করে জায়গা কিনলাম, ও এখন 3 কোটি টাকার মালিক, 6.5 লাখ টাকার জায়গা দেয়, আর আমার কোম্পানিও নাই, জায়গাও নাই। এই যে লোকটা ভুল জায়গায় ইনভেস্ট করছে, তাকে যদি আপনি হিকমার সাথে কথা বলে আপনার সঠিক প্রোডাক্টটা দেন, এটা কি তার জন্য উপকার করলেন না ক্ষতি করলেন বলেন? হিকমার সাথে কথা বলে তাকে আপনি উপকার করছেন, আপনিও নাকি পাবেন, তারও জন্য ভালো হবে। এটা কমিউনিকেশন স্কিলের হাইয়েস্ট ফর্ম, হাইয়েস্ট মানে একদম সর্বোচ্চ ফর্ম। এই একটা জিনিস বুঝলে কমিউনিকেশনে সব বুঝে যাবেন। যদি আজকে কমিউনিকেশন ক্লাস না, কিন্তু বিজনেস করতে কিন্তু আপনার কমিউনিকেশন লাগবে, সেই জন্য আমাকে এটা বলতে হয়। হিকমার কথা মানুষকে আঘাত করে না, জাগিয়ে তোলে, জাগিয়ে তোলে। জাগিয়ে তোলার আঘাত করার পার্থক্য বুঝছেন? খেয়াল করে দেখেন, যখন আমাদের স্বাধীনতার যুদ্ধ হলো, তখন যে একটা শেখ মুজিবুর রহমান একটা ভাষণ দিল, এটা আপনি কোন দলের হন, আমিও কোনো রাজনীতি এখন করি না, একসময় করতাম স্টুডেন্ট লাইফে, কিন্তু আমি বলতেছি যেটা সত্যি এটা তো বলবো, যে কোনো দলই হোক। দেখেন, ওনার যে একটা ভাষণ ছিল, এই ভাষণের মধ্যে যে গভীর কণ্ঠ আর যে ডাক, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে রাস্তায় নেমে পড়ে, এই টাইপের কিছু একটা যে ছিল। এই যে দেখেন, মানুষের হৃদয়ে, আমি বলতেছি না হিকমা ব্যবহার হয়েছে না হয় না, ওটা না, আমি প্রসঙ্গ বলতেছি, যখন মানুষের হৃদয়ে টাচ করছে, তখন কিন্তু মানুষ মানে শক্তি সঞ্চয় করছে, অস্ত্র নাই, কিছু নাই, খাবার নাই, তারপর কিন্তু সাহস হইয়া যুদ্ধে ঝাঁপায় পড়ছে। এই যে হৃদয়ে, মানে হৃদয়ে যখন টাচ করছে, রেডিও কানে দিয়ে তখন মানুষ শুনতো কি মেসেজ আছে আমাদের জন্য, কি দিক নির্দেশনা আসে। এই যে হিকমার সাথে, মানে এই যে একটা হৃদয়ে জাগানোর কথাটা বলতেছি, হিকমার সাথে কথা বলে এরকম হৃদয় জেগে যাবে। হৃদয় জেগে গেলে তাকে দমিয়ে রাখতে পারবে না। এটা আপনি খারাপ কাজে ব্যবহার করতেন, ভালো কাজে ব্যবহার করতে পারবেন। আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি হিকমা খারাপ কাজে ব্যবহার করেন, বা আপনি যদি স্কিলটা খারাপ কাজে ব্যবহার করেন, আমরা হলিয়ার্টিজেন একটা দুর্ঘটনা ঘটছিল না, কিছু মানুষ এসে এখান থেকে এখানে, তারা মনে করছিল তারা রাইট, তাদের বিশ্বাস এটা, তারা এসে কিছু মানুষকে মেরে ফেলছে, আত্মঘাতী, তারা নিজেরাও মারা গেছে। চিন্তা করেন একজন মানুষকে কি পরিমাণে ব্রেন ওয়াশ করা যায়, মানে খারাপ ভাবে যদি করতে চান, আপনি ব্যবহার করতে চান, সে এসে সে কয়েকজন মানুষ এসে যে এতগুলো মানুষ মেরে ফেললো, একটা দুর্ঘটনা ঘটালো, আমাদের দেশে যে কত বড় বদনাম হলো। এই যে মানুষগুলা মারছে, আর এই কি আসলে অপরাধী ছিল? একজনের যে আরেকজনের সাথে মজায় কি একটা ঘটনা ঘটাইলো। কিন্তু আমি বুঝাইতেছি এখানে মেসেজটা এটা, একজন মানুষ আত্মঘাতী পর্যন্ত হয়ে যেতে পারে যদি আপনার তার ব্রেনে, তার হৃদয়ে আপনি টাচ করে ফেলেন। হয়তো আপনি ভুল জিনিস বুঝাইছেন অথবা রাইট, তাহলে ভুল এই যে জিনিসটা বুঝাইছে, বুঝাইয়া তাদেরকে দিয়ে এমন একটা আত্মঘাতী কাজ করে ফেলছে। আমি বলতে চাচ্ছি, আপনি যে সঠিক জিনিসটা বুঝান, আবার এমন দিনের পথে নিয়ে আসতে পারবেন, এমন একটা ভালো কাজ করতে পারবেন। আপনি একটা ধরেন ধরেন শহীদ ওসমান হাদি, এই যে মানুষকে একত্রিত করে বলছে কি দিয়ে, হিকমার সাথে কথা বলে, সারা বাংলাদেশের মানুষ তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, তার প্রতি টাকা পয়সা দেওয়া, সবকিছু। বেঁচে থাকলে হয়তো এখন সে অনেক কিছু করে ফেলতো, তাই না? এই যে মানুষের হৃদয়ে পৌঁছাইছে, মানুষ ডর ভয় কিছু না হয় ওর কাছে গিয়া জড়ায় ধরছে, টাকা দিছে, এটা সেটা করছে, কি কারণে ভাই? শুধু সে হিকমাটা ব্যবহার করছে। খেয়াল করে দেখেন, হিকমাটা ব্যবহার করছে, আপনার মনের কথাগুলো সে তুলে ধরছে, এটাই তো। তাইলে আমরা এখন আজকে আমরা কি কি ক্লাসে শিখবো দেখেন, আমাদের আজকে একটা বিজনেসের ক্লাস, আজকে একটা কিন্তু মানি ম্যানেজমেন্টের ক্লাস না। আজ আমরা শিখবো কিভাবে হাই ভ্যালু প্রোডাক্টের বিজনেস তৈরি করা হয়, এমন ভাবে সেখানে পুঁজি বাধা নয়। মানে পুঁজি যে বাধা, এটা আমাদের একটা ভুল কনসেপ্ট। জানেন আমরা কি আজকে এমন কিছু জিনিস দেখাইবো ভাই, যদি আপনারা আমাকে সময় দেন, মানে আপনারা অবাক হয়ে যাবেন যে আমরা কোন কোন ভুল জায়গায় আছি। এই ক্লাসে আপনি বুঝবেন কিভাবে মার্কেটিং দিয়ে অপরিচিত মানুষকে আগ্রহী করে তোলা যায়, কিভাবে অফার দিয়ে বিশ্বাস তৈরি করা হয়, কিভাবে প্রেজেন্টেশন দিয়ে সিদ্ধান্ত বদলানো যায়। আপনি একটা বিশ্বাসে আছেন, সিদ্ধান্ত বদলানো মানে আপনি একটা বিশ্বাস করেন, আমি একটা জিনিস বিশ্বাস করি, আমার বিশ্বাসটা আপনার ভিতরে ইনস্টল করে দিছি। আমি যদি এটা না পারি, তাহলে আপনার বিশ্বাসটা আমার ভিতরে ইনস্টল করে দিবেন। যে কোনো একটা বিশ্বাস যাবেই, মানে বিশ্বাস ছাড়া কেউ থাকতে পারে না। আমরা যেটা অবিশ্বাস বলি, অবিশ্বাস বলতে পৃথিবীতে কিছু নাই। অবিশ্বাস যেটা, এটা আরেকটা বিশ্বাস।
ধরেন নাস্তিকরা বিশ্বাস করে সৃষ্টিকর্তা নাই, আমরা বলি তাদেরকে অবিশ্বাসী। আসলে তারা অবিশ্বাসী না, তারা বিশ্বাস করে, এটা এটা তাদের বিশ্বাস, অবিশ্বাস না। আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা আছে, এটা বিশ্বাস। পৃথিবীতে সবই বিশ্বাস, আমরা যেটাকে অবিশ্বাস বলে বুঝি এটা একটা বিশ্বাস, আরেকজনের বিশ্বাস আর কি। এখন আপনি আপনি যদি কাস্টমারের বিশ্বাসটা পাল্টায় আপনার যে বিশ্বাস এটা তার ভিতরে ইনস্টল করতে পারেন, তাহলে সে কিন্তু আপনার 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 লয়াল কাস্টমার হয়ে যাবে। কিভাবে প্যারাসোনিক সিদ্ধান্ত বদলানো যায়, এটাই কিভাবে ফানেল দিয়ে কাস্টমারকে ধাপে 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 আগানো যায়, মানে একটা স্ট্রেঞ্জারকে মানে অপরিচিত থেকে কিভাবে আপনি পরিচিত করে আপনার মহব্বতের লোক বানাবেন, এটা আমরা শিখবো। কিভাবে কমিউনিকেশন দিয়ে সেলসকে দীর্ঘমেয়াদী সম্পদে পরিণত করা যায়, এমন গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি পেইড কোর্সে পাবেন। বলেন তো, পেইড কোর্সেও তো আপনার অনেক টাকা দিয়ে এগুলো শিখতে হবে। এখন ফ্রিতে আমার মনে হয় আজকের কোর্স কিন্তু সবার জন্য ফ্রি না, এখানে প্রায় 500 মানুষ ঢুকছে টাকা দিয়ে 290 টাকা করে, আপনারা কিছু মানুষ ঢুকছেন ফ্রিতে। ফিউচারে আমি সম্ভবত এই ফ্রি সিস্টেমটা আর রাখা যাবে না, কারণ এটা কিছু প্রবলেম হচ্ছে। আমরা তাহলে আপনারা মনোযোগী হন, এই ক্লাস কিন্তু পরবর্তী সময় আর ফ্রিতে কেউ পাবে না। আমরা শেখাবো ইনফ্লুয়েন্স, ট্রাস্ট এন্ড স্কেলেবল বিজনেস সিস্টেম কিভাবে দাঁড় করাবেন। আজকের ক্লাস শেষে আপনি বুঝবেন কেন হাই ভ্যালু বিজনেসের দাম না ভ্যালু কথা বলে, কেন পুঁজি নয় কৌশল আসল গেম, স্ট্র্যাটেজি। দিস ইজ নট এ ক্লাস, দিস ইজ এ বিজনেস মাইন্ডসেট শিফট, মানে আপনার মাইন্ডসেটটা, আপনার বিশ্বাসটা শিফট করাবো ইনশাল্লাহ আজকে। আমি করাইবো না, কোরআন হাদিস দেখে আপনি করবেন, সায়েন্স দেখে করবেন, বড় বড় ট্রেনারদের কথা শুনে করবেন, আপনার বাস্তব জীবনে সবকিছু অ্যালাইন করে করবেন। আমি কিছুই করবো না, আমি জাস্ট ইনফরমেশন গুলো আমার কাছে আছে, আমি আপনার ট্রান্সফার করে আপনার কাছে দিব, এইটুকুই কাজ। আপনার চাকরি বা বিজনেস আর কতদিন টিকবে এটা একটু আগে আমাকে বলেন। আপনারা তো এখন লিখতে তো পারবেন, লিখাটা এখনো বন্ধ হয়নি, একটু দ্রুত লিখেন। আপনি যে ব্যবসা করতেছেন অথবা চাকরি করতেছেন এটা পৃথিবীতে আর কতদিন টিকবে? ধরেন 2 থেকে 5 বছর পরে কি আপনি অনিশ্চয়তা আছেন যেটা টিকবে না, নাকি ব্যবসা করতেছেন 5 থেকে 10 বছরের মধ্যে ঝুঁকি পরিবর্তন বাজার দশ কতদিন? শুভ জন্ম শুভ জন্মদিন হাজি ভাই। হাজি মানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হজ করাইছে, কিন্তু আমি এটা প্রকাশ করে বা মানে নামের সাথে এগুলো যুক্ত করতে চাই না, কারণ আমি এখনো প্র্যাকটিসিং মুসলিম হইতে অনেক। যে বিজনেস হোক আপনি মনে করেন কতদিন আর এটা টিকবে পৃথিবীতে? 5 বছর পরে এটা 10 আসবে না, 10 বছর পরে না, 2 বছর পরে না, 5 বছর পরে। অথবা আপনার চাকরি দেন, চাকরি যে কোম্পানিতে করেন কোম্পানির অবস্থা খারাপ হলে কিন্তু আপনার চাকরি শেষ। খেয়াল করেন, ট্রেন্ড বদলে গেল, অনেক বিজনেস রাতারাতি শেষ। কোভিড আসছে, এ আসছে, সে আসছে, প্রযুক্তি আসছে, এ আসছে, অটোমেশন আসছে, সবকিছু বদলে যাচ্ছে। সবাই কাজ করছে, কিন্তু কেউ ভাবছে না আমার বর্তমান ইনকামের ভবিষ্যৎ কোথায়। একটাই এখনকার সবচেয়ে বড়, মানে এইটাই সবচেয়ে এখনকার বড় ভুল। 1 ইয়ার, 2 বছর আমি জব করি, এটা 10 বছর, ওকে 5 বছর, 5 বছর, ওকে গুড গুড, 1 বছর, 1 বছর। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, আপনারা কি এমন কিছু শিখতে চান যেটা কেমন পর্যন্ত টিকে থাকবে? এরকম 7টা, 6টা, 5টা, 4টা বিজনেস কি আমার কাছে শিখতে চান যেগুলো কেমন পর্যন্ত টিকে থাকবে? আপনার লাইফে না, আপনার ছেলে মেয়ের লাইফেও করতে পারবে। আপনি কি এমন বিজনেস বিল্ড করতে চান? যদি বিল্ড করতে চান সবাই লাভ রিয়েক্ট দেন, তাহলে আমি আপনাকে এমন কিছু বিজনেস বলবো ইনশাল্লাহ। দেখেন, আমার একটা অভ্যাস হচ্ছে, আপনাদেরকে বলি, আমি কিন্তু প্রফেশনাল ভাবে কোনো কিছু করাইতে পারি না, এটা আমার স্বভাবের সাথে যায় না। আমি এই যে গল্প টল্প কথা মজা বলার সময় আপনারা যখন আমাকে একটু উৎসাহ দিবেন, তখন আমার ভিতর থেকে এমন কিছু কথা বেরোবে যেটা এর আগে আমি কখনো বলি নাই। আর আপনারা যদি আমাকে একটু ডিস্টার্ব করেন, পেরেশানি দেন, তাহলে কিন্তু আমার এই ক্রিয়েটিভিটিটা নষ্ট হয়ে যাবে। কারণ আমার ব্রেনের ভিতর সবকিছু তো টপ অফ মাইন্ডে না, কিছু আছে ডিপে। ডিপ থেকে আসতে গেলে একটা মোমেন্টাম আসবে, তখন যখন আপনারা আমাকে উৎসাহ দিবেন। এখন মেসেজে উল্টাপাল্টা কথা লিখলে আমার ওইদিকে মনোযোগ গেলে তো আমার ওইগুলা আবার নিচে নেমে যায়, উপরে উঠে আবার নিচে নেমে যায়। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন গতকালকে ক্লাস থেকে। আমি আসলে ফ্রি এই জন্য বা 290 টাকার কোর্স এই জন্য আমি এমন না যে এটার ম্যাটেরিয়ালস বা এটার ভ্যালু কম রাখছি। আমি সর্বোচ্চ ভ্যালু আমার যতটুকু আপনাকে এই মুহূর্তে দেওয়া দরকার, এর চেয়ে বেশি দিলে আপনি আবার বুঝতে পারবেন না। কারণ আপনি এখন ধরেন কিন্ডারগার্টেনে পড়তেছেন বা প্রাইমারি স্কুলে পড়তেছেন, ওই লেভেলটা তো আমাকে বুঝে দিতে হবে। তারপর আমি চেষ্টা করি যতটুকু হাই দেওয়া যায়। তাহলে আমরা আবার এবার চেটিং বন্ধ করে দিই, আমরা আবার এবার ক্লাসে ঢুকি। হ্যাঁ, দেখেন, আপনি কি লেক দেখেন নাকি অ্যাবান্ডেন্স দেখেন? লেক দেখেন না অ্যাবান্ডেন্স দেখেন? লেক মানে কি, ধরেন সৃষ্টিকর্তা, কালকে যে একটা কথা বলছি না, সৃষ্টিকর্তা প্রতিবার জিজ্ঞেস করলে বলতে বলছে যে আলহামদুলিল্লাহ বলবা, মন থেকে আলহামদুলিল্লাহ বলবা। তোমার তুমি বলবা যে মানে আল্লাহর রহমতে বাইশে আছো তুমি, এই জন্য আলহামদুলিল্লাহ বলবা। তারপর সৃষ্টিকর্তা জানে আমাদের স্বভাব, এই জন্য সৃষ্টিকর্তা বাধ্যতামূলক প্রতিযুক্ত নামাজের মধ্যে বাধ্য করেছে আলহামদুলিল্লাহ বলতে, মানে সূরা ফাতিহা বলতে গেলে তো আলহামদুলিল্লাহ বলতে হয়। তার মানে এটা কেন দিছে জানেন? আমি এটা ডিটেলস অন্যদিন বলবো, আজকে শুধু বলি। এই আলহামদুলিল্লাহ বলা মানে আপনি লেগ দেখা আর অ্যাবান্ডেন্স দেখা দুইটার পার্থক্য। মানে আলহামদুলিল্লাহ বললে আপনার শরীরের কোষ, আপনার ব্রেনের নিউরন অন্যভাবে সারিবদ্ধ হয়, অন্যভাবে কাজ করা শুরু করে। আর যদি আপনি
মানে এটার বিপরীতটা বলেন, আলহামদুলিল্লাহ বিপরীত কি ওইটা যদি বলেন যে আপনি ভালো নাই, তাহলে এটা আবার বিপরীত ভাবে কাজ শুরু করে, কত ডেঞ্জারাস বিষয় চিন্তা করছেন? মানে আপনার আপনার শরীরের কোষ, আপনার ব্রেনের নিউরন, আপনার হার্টের কিন্তু নিউরন আছে, এগুলো বিপরীত ভাবে কাজ শুরু করে। যেমন ক্যান্সার হলে কিন্তু আপনার শরীরের কোষ আপনার বিপরীতে কাজ করে, তারা মনে করতেছে এটা ভালো, এটা মনে করে কাজ করে, অথচ এরা আপনাকে মেরে ফেলতেছে। এই জন্য ক্যান্সারের চিকিৎসা করতে পারে না। তাহলে শরীরের কোষ বিপরীত ভাবে কাজ করলে কত বড় ক্ষতি হয়, ক্যান্সারে মানুষ মারা যায়, এর চেয়ে বড় আর তো কোনো মহামারী এখন পৃথিবীতে আসে নাই। আমি আপনাকে বলতেছি, আপনি যদি আলহামদুলিল্লাহ না বলেন, আপনার শরীরের কোষ, আপনার ব্রেনের নিউরন বিপরীত ভাবে কাজ করা শুরু করে। এই জন্য কোয়ান্টামে গেলে আপনাকে শিখায় পজিটিভ অ্যাফার্মেশন। আপনাকে কুচকাঞ্চনের কাছে গেলে স্যারে শিখাইবে আপনাকে পজিটিভ কথা বলতেন। আপনি বিভিন্ন বড় বড় লেখকের বই পড়লে, বিভিন্ন বড় বড় ট্রেনারের ট্রেনিং করলে আপনাকে বলবে পজিটিভ পজিটিভ কথা বলতে, নেগেটিভ কথা না বলতে। কারণ কি, তারা সৃষ্টিকর্তা বলে দিছে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে, এমন ভাবে বলে দিছে না, ডিজাইন করে দিছে, রাসূলকে দিয়ে আবার বুঝাইছে, সবকিছু করার পর আপনি বলেন না, আপনি আবার দৌড় নিতে চান। আপনি যদি কৃতজ্ঞবোধ না হন, তাইলে আল্লাহ বাড়াই দিবেন, এটা তো আল্লাহ সৃষ্টিকর্তা বলে দিছে ভাই। আপনি কেন বুঝেন না? বাংলা ভাষা বুঝেন না, আরবি না বুঝেন, বাংলা থেকে শুনেন নাই সৃষ্টিকর্তা যে বলছে যে তোমরা যদি কৃতজ্ঞ না হয়, কৃতজ্ঞ হলে তোমাদেরকে আরো বাড়িয়ে দিব, এটা বলে নাই সৃষ্টিকর্তা? বললে আপনি কৃতজ্ঞতার সমস্যাটা কি? সৃষ্টিকর্তার কথাটা কি আপনি ভুল প্রমাণ করেন বা আপনার মনে ভুল লাগতেছে আপনার কাছে? সৃষ্টিকর্তা বলতেছে তুমি কৃতজ্ঞ হলে বাড়াই দিবা, আলহামদুলিল্লাহ বলে। আপনি বুঝেন এটা আরবি, খ্রিস্টানরা বুঝে, বৌদ্ধরা বুঝে। এই খ্রিস্টান লোক দেখেন কি করতেছে, দেখছেন? চোখের মধ্যে একটা কয়েন লাগাইছে, আমি আপনাকে দেখাই কি করছে সে। এই চোখের মধ্যে এই কয়েনটা লাগাইছে, এইভাবে লাগাইয়া, আমি ছবিটা দেয় তারপর আমি এক্সপ্লেন করতেছি, একটা টাকা এমন এমন করতেছে। কেন? এটা বুঝে আপনি আমি ধনী হইতে পারি না কেন? পশ্চিমারা ধনী হয় কেন? পশ্চিমারা এই যে তার থেকে শিখে কি শিখায় দেখেন। সে বলতেছে আপনি কি লেক দেখেন না অ্যাবান্ডেন্স দেখেন? আপনি কি সমস্যা দেখেন নাকি আল্লাহর রহমত দেখেন? এখন আপনি বলবেন আমি কোনটা বলবো, কোনটা বললে কোনটা ধরা খায়, স্যার আবার কোন দিকে মোড় দেয়। আমি বলি, আপনি বললেন না, আপনি শুধু শুনেন, একদম ব্রেন, একদম মনোযোগ, একদম সাইলেন্ট। আর যে বলছি দুইটা পাওয়ারফুল লার্নিং শেয়ার করবো, একটা কিন্তু চলে যেতেছে, একদম মনোযোগ, ফুল মনোযোগ। আমি কালকে বলছি না ক্লাসের মধ্যে, জমিতে আগাছা হওয়ার জন্য কোনো প্রিপারেশন নিতে না, কোনো পরিশ্রম করতে না। দাঁত ময়লা করার জন্য কোনো প্রিপারেশন নিতে হবে না, কিন্তু পরিষ্কার করতে গেলে ব্রাশ করতে হয়। টেবিলটা আপনি পরিষ্কার করতে গেলে আপনার স্টেপ নিতে হবে, ময়লা করার জন্য কোনো স্টেপ নিতে হয় না। ঠিক আপনি যদি অ্যাবান্ডেন্স না দেখেন, লেক দেখার জন্য আপনাকে কোনো স্টেপ নিতে হবে না, অটোমেটিক লেক দেখবেন। লেক মানে কি? শয়তানের আসওয়াসা, ধোঁকা। সে ধোঁকা দিতে দিতে লেকটারে এরকম একটা কয়েনের মতো করে, কয়েনের মতো করে না আপনার এই চোখের সামনে আনতে 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 এইখানে নিয়ে আসে। এইখানে আনার পর আপনার এই চোখটা অন্ধ, মানে দুইটার মধ্যে নিয়ে আসে। আনার পরে আপনি আপনি আর কিছু দেখেন না। এই যে আমার এই চোখটা যদি বন্ধ থাকে, এটা সামনে যেটা থাকে, আমি কি কিছু দেখি? আমি কি দেখি? দেখা সম্ভব? এই লেকটা, এই এই শয়তানের আশাটা, এই লেকটা আলহামদুলিল্লাহ বিপরীত জিনিসটা আপনার চোখে সেইভাবে থাকে, আপনি কিচ্ছু দেখেন না। আমি বলি সামনে এই যে দেখেন 1000 টাকা নোট, এই যে দেখেন 1000 টাকা নোট, এই যে দেখেন 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 ভাই, দেখেন দেখেন, আপনি কই কই ভাই কই? আমি দেখি না তো, কই ভাই কই? আপনি এমন এমন করেন। আমি বলি ভাই দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে 1000 টাকা নোট, আপনি দেখেন না। এখন না দেখার কারণ তো এই চারপাশের সমাজ ব্যবস্থা, স্কুল কলেজ লেখাপড়া, মানে আশেপাশের মানুষ চারদিকে খেলে নেগেটিভ নেগেটিভ বলতে বলতে আপনার লেগ দিয়ে চোখ দেখে ফেলছে ভাই। আমি যতই দেখাইতেছি আপনি দেখেন না। ক্লাস করার পরে কয় এগুলা মানে কি বলে ব্রেন ওয়াশ। আমি আপনার ব্রেন ওয়াশ করে কি করবো? আমি আপনাদের টাকা নিবো না কি নিবো? আপনারা আমি কোনো কিছু টাকা পয়সা চাইছি, আমি বলছি আপনি এই কাজগুলো করেন, আপনি এই জিনিসগুলো বুঝেন, এইগুলো লাইফে অ্যাপ্লাই করেন, আপনার পরিবর্তন আসবো। আপনি কিভাবে স্টার্ট করবেন? এখানে আমি আপনার ব্রেন ওয়াশ করে আমার কি লাভ হবে বলেন? আপনার কি মনে হয় আমি খুব অভাবী, আপনার কাছে 5,000 থেকে 10,000 থেকে নিবো, এরকম মনে হইতেছে? এরকম মনে হলে আপনি লিভ নেন। সৃষ্টিকর্তার রহমত আপনি দেখেন না, আপনার চোখের সামনে এরকম একটা লেগে এসেছে। সৃষ্টিকর্তার রহমত এত বড়, দেখেন লেকটা কত ছোট, লেকটা এত ছোট, আর সৃষ্টিকর্তার রহমতটা এত বড়। এত বড়টা আপনি দেখেন না এইটার কারণে, কারণ এটা আপনার কাছে এসে রয়েছে, শয়তান এইভাবে একদম চাপদা ধরে রাখছে। অথচ এই রহমতটা দেখেন না, রহমতটা আমি বলতেছি এটা সরাই দেন ভাই, সরাই দিয়ে এরপর এটা দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন। সৃষ্টিকর্তার রহমত দেখলে, সৃষ্টিকর্তা বলছে আপনি যেভাবে সৃষ্টিকর্তাকে ভাববেন, যেভাবে বিশ্বাস করবেন, সৃষ্টিকর্তা আপনার জন্য এমনই রেজাল্ট দিবে। সৃষ্টিকর্তা কোরআনে বলে দিচ্ছে ভাই। এমন পাওয়ারফুল জিনিস বুঝানোর পরে যদি আপনি না বুঝেন, পশ্চিমেরা বুঝে, এটা পশ্চিমেরা বুঝে, যে দেখেন টাকা দিয়ে ওর কত এক্সপেন্সিভ ট্রেনার ও জানেন, ওর কাছ থেকে শিখে 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 তারা বুঝে তারা অ্যাপ্লাই করে, তারা ধনী হয়। আপনারা যদি কেউ বলে, আপনি বলেন তাবিজ বিক্রেতা। আপনারা যদি কেউ বলে, আপনি বলেন টাকা নিতেছে। আপনারা যদি কেউ বলে, মানে কি যে একটা ব্যবসা, আপনার মনে হইতেছে যে আপনি কোটি টাকা দিচ্ছেন, মানে আমার ধরুন কিনা ফেলছেন আপনি 290 টাকা দিয়ে। বিষয়টা তো ভাই এরকম না। আমি তো আপনাকে হেল্প করতে আসছি, 290 টাকা দিচ্ছি আপনার ফিল্টার করে আনার জন্য। 290 টাকা আমার কিছু যায় আসে না। 290 টাকা আমি আপনার একজনকে আমার গ্রুপে, যেটা 290 টাকা গ্রুপ আনতে আমার প্রায় 600 টাকা করে খরচ গেছে। ফ্রিতে যাদের কাছে তাদের 40 সেন্ট করে খরচ গেছে। 40 সেন্টে কত টাকা আসে দেন? 40 সেন্টে 60 টাকার মতো আসে। একজন মানুষকে ফ্রিতে আনতে গিয়ে আমার 60 টাকা করে খরচ গেছে। আমি তো
4-5 লাখ টাকা খরচ করে আনছি। আমি যদি দরিদ্র হইতাম, আপনার টাকা লোভী হইতাম, 5 লাখ টাকা আগে খরচ করে আপনার আনার দরকার ছিল না তো আমার। আমি আনছি কি জন্য জানেন? আমি আনছি আপনাকে নিয়ে, আমি চাইতেছি আমার নলেজটা, আমার যে জ্ঞানটা সেটা আপনার সাথে শেয়ার করা। আপনার কাছ থেকে আমি কিছু উপকৃত হই, আপনি কিছু উপকৃত হন, আমরা সবাই মিলে দেশটাকে উপকৃত করি। আপনি যদি না বুঝেন, বিশ্বাস আপনি স্কিপ করেন, এত কথা তো আমাকে শোনানোর দরকার নাই। আমাকে শোনাইলে আমি আপনার এই কথা চিন্তা করে আরেকজনের জন্য, আরেকজন হয়তো ভালো ছিল, তার একটা সুযোগ ছিল, আমি ওটা বন্ধ করে দিয়েছি। না, এরা বুঝে না, এদেরকে দিয়ে লাভ নেই, বুঝছেন না? আসেন দেখেন, আপনাকে একটা কথা বলি, ওই দিন আমি এই যে লেক মাইন্ডসেট কি আমার কাছে নেই, আমি পারবো না, এটা হলো লেক মাইন্ডসেট। আর অ্যাবান্ডেন্স মাইন্ডসেট কি আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন, আমি শিখে এগিয়ে যাব, আমি শিখে জিতে যাব। মানে যাদের যারা যাদের মাইন্ডসেট নেগেটিভ হয়ে আছে, এরা বলে আমি পারবো না, আমার সম্ভব না, আমার এটা হবে না, আমি জানি না এটা কিছু কিভাবে হবে, এরা বলে এটা। আর যাদের মাইন্ডসেটটা আছে অ্যাবান্ডেন্স মাইন্ডসেট, তারা বলে আমি জানি না, কিন্তু আমি শিখে শুরু করবো ইনশাআল্লাহ, আমি শিখে নিব। আপনি আমাকে একটা দায়িত্বটা দেন, আমি শিখে নিব। যে এমপ্লয়ি অফিসের মধ্যে এই কথা বলে আমি জানি না, কিন্তু আপনি আমাকে কাজটা দেন, আমি শিখে ইনশাআল্লাহ করে ফেলবো, এর প্রমোশন হবে না। যে বলে ভাই এটা কিভাবে করব, এটা বুঝি না, এটা এই সমস্যা এভাবে হয় না, না, দুনিয়ার কোথাও আপনি সুযোগ পাবেন না। আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। তাইলে আমরা সবাই লেক মাইন্ডসেটে আছি, লেক মাইন্ডসেটে থেকে ধনী হতে চাই, এটা কিভাবে সম্ভব? আল্লাহর রহমত যে দেখেন, সে রহমত দিবে কিভাবে? ধরেন আপনি, আপনার চোখ অন্ধ, গাছের নিচে অনেক তুফান আম পড়ছে, আপনি টোকাইবেন কিভাবে? দেখেন না। এখন চোখ চোখ থেকে লেক সরাইতে পারবেন, তারপর দেখবেন রহমত গুলা। তো আমি আপনাদেরকে আজকে আরেকটা পাওয়ারফুল একটা শেয়ার করবো। আমি কিছুদিন আগে আমি আমার ছোট্ট বাচ্চা কিনা ছাদে গেছি। তো ছাদে গেছি পরে আমি আরেকটা ক্লাসে শেয়ার করছিলাম, খুবই মজার একটা ইন্টারেস্টিং ঘটনা, খুবই শিক্ষণীয়, ধ্যান খেয়াল করে। ছাদে যাওয়ার পরে তো টপের মধ্যে ছোট ছোট ফুল গাছ আছে, তো এখানে আমার মেয়ে বসছে, বসে তো আমাকে বলতেছে আপু আপু পোকা 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 পোকা। তো আমি আমি দেখি কি একটা মাছি, সরি প্রথম একটা মৌমাছি, মৌমাছি আসছে, আইসা গুড় গুড় করতেছে, করে এই চারদিক দিয়ে গুড় করতেছে, গুড় করে একটা ফুলের মধ্যে বসছে। তো ফুলের মধ্যে বসছে, ঠিক আছে, আমি কেন জানি আমি বুঝতেছি না, আমি কি কারণে যেন ওই দিকে তাকাইছি, বাচ্চাটা যেহেতু পাশে, আমি এইদিকে তাকাইছি, এমন যদি একটা মাছি এসে আবার ব্যান করতেছে। তো আমার মেয়ে আবার বলছে আবু বাবু আরে আরেকটা পোকা, ও তো মাছি আর মৌমাছি বুঝে না, পোকা। তাহলে এটা দেখছি, এটা ফুলের উপরে যে ব্যান করে এই ফুল গাছটার নিচে নিয়ে একটা ময়লার মধ্যে বসছে। বিশ্বাস করেন ভাই, এই ঘটনাটা দেখা আমি পুরাই হয়ে গেছি। একটা মাছি, সে ফুলটার উপর দিয়ে ঘুরে ফুলটা দেখলো না, সে সে গিয়ে নিচে গিয়ে ময়লাটা দেখলো, ময়লাটা বুঝলো, কারণ সে খুঁজে ময়লা। আবার দেখেন, আমি খালি চিন্তা করলাম, মাছির সাথে যদি খালি প্লাস করে মৌটা যোগ করে দেওয়া হয়, তারপরে সে হয়ে যায় মৌমাছি, আইডেন্টিটিশিপ হয়ে যায়। সে সারাক্ষণ ময়লার মধ্যে ঘুরলো, সে ময়লা দেখে না, সে ফুলটা দেখে ফুলটাতে বসে। আমরা বিশ্বাস করেন, প্রতিটা মানুষ সারাক্ষণ সারাক্ষণ আমরা ঘুরি, আমাদের চোখের সামনে ফুলও আছে, আমাদের চোখের সামনে ময়লাও আছে, কিন্তু আমরা আমরা এমনই একটা মানে মানে প্যারাডাইম রয়ে গেছে আমাদের, আমরা সারাক্ষণ ঘুরি, ফুলটা দেখে না, ফুলের নিচে ময়লাটা খুঁজে মুজে গিয়ে বাইর করে ওটা দিকে বসি। অথচ আপনি যদি আইডেন্টিটি শিফট না করেন, কোনোদিনই ফুল দেখবেন না, আপনার চোখে ছানি পড়ে গেছে। ফুল দেখতে হলে আপনার আগে আইডেন্টিটি শেপ করতে হবে, শিফট করার পরে ময়লার উপর ঘুরবেন সারাক্ষণ, ময়লার স্তম্ভ একদম ওই যে সাবান এখানে ময়লা আছে ওইখানে স্তম্ভের মধ্যে গিয়ে ঘুরবেন, ঘুরার পরেও দেখবেন ময়লার মধ্যে একটা ছোট্ট গাছ, গাছের মধ্যে ছোট্ট একটা ফুল, আপনি ফুলটা দিকে বসবেন, কারণ আপনি তখন ময়লা দেখবেন না। আমি যখন একজন নেগেটিভ কথা বলে ইয়ে করে, আমি এখন ময়লা দেখি না, আমার কাছে মনে হয় যে আচ্ছা ও কি বলছে এটা কেন বলছে, তার মাইন্ডটা কিভাবে কাজ করতেছে, ও আচ্ছা ও তো মাছি, আচ্ছা ওরে কি করতে হবে, ওরে মাছির সাথে মৌ যোগ করতে হবে। এটা তার দোষ না ভাই, তারকে দোষ দিয়ে লাভ কি? আমাদের সমাজ ব্যবস্থা, পরিবার, বাবা মা ভাই বোন ছোট্টবেলা থেকে বলছে এই জোরে কথা বলো না, এই প্রশ্ন করো না, তুমি এটা পারবা না, পইরা যাবা, এটা না সেটা না। খেয়াল করে দেখেন ভাই, মাইন্ডসেটটা কত বড় পাওয়ারফুল একটা জিনিস। আপনাদের যদি আমি শুধু একটা কথা বলি, দেখেন মানে এই মাইন্ডসেটটা থেকে, দেখার দৃষ্টিভঙ্গি থেকে তো বিশ্বাস তৈরি হয়, বিশ্বাস থেকে তো জীবন বদলায়। আপনাকে বলি, আমি যদি আপনাকে একটা ধরেন 10 ইঞ্চি মোটা একটা তক্তা দিয়ে দিই, এরকম সিঁড়ি, লঞ্চে যে উঠেন, টলারে যে উঠেন, এরকম সিঁড়ি দিই, দিয়ে যদি আমি এই ফ্লোরের উপর বা মাঠের উপর দিয়ে বলি এটাতে হাইটা যান, আপনি হাইটা না দূর হয়ে যেতে পারবেন, কারণ আপনি জানেন আপনার পায়ের চওড়া হচ্ছে 4 ইঞ্চি, আপনার 10 ইঞ্চি কাঠের তক্তা আপনার জন্য এনাফ। কিন্তু একই তক্তা আমি যদি আমার এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এর ছাদে লাগাই দেই, এই যে তক্তাটা, আপনি যদি ওই হাইটা যান, আপনি দেখে বলবেন আল্লাহ, জীবনও সম্ভব না ভাই। পার্থক্যটা কি ভাই? তক্তা এক, আপনি পা এক, পাও পরিবর্তন হলো না, তক্তার সাইজও পরিবর্তন হলো না, এখন যেতে পারবেন না কেন? একটাই কারণ, বলেন তো কি?
তখন আপনি বিশ্বাস করতেন যে আপনি যেতে পারবেন, কারণ আপনার পায়ের সাইজ 4 ইঞ্চি, তক্তা আছে 10 ইঞ্চি, আপনি যেতে পারবেন, চলে গেছেন। কিন্তু যখনই আপনি ছাদের উপর দিছি, তখন আপনি তক্তার দিক না তাকে আপনি নিচের দিকে তাকাচ্ছেন, আল্লাহ আমি যদি পইরা যাই। আপনি বিশ্বাস করছেন আপনি যদি পইরা যান, বিশ্বাস করার পরে আপনার পাওয়ার সব শেষ, জিরো। এবার আপনি তক্তার যাবেন দূরে থাক, তক্তার পাড়াই দিতে পারেন না আপনি ভয়ে। খেয়াল করে দেখেন, ঠিক এইরকমই বিশ্বাস, আপনি যেভাবে বিশ্বাস করেন এইভাবে আপনার চোখের সামনে সবকিছু ধরা দিবে, সবকিছু দেখতে পারবেন। আমি কিভাবে বুঝাই এই অল্প কথার মধ্যে আপনাকে একটা, আজকে তো বিজনেসের ক্লাস, তা শুধু এইটুকুই বললাম যে আপনার দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে ভাই সবকিছুতে। এটা আমার এখানে, আপনি এখানে না, আপনি এটা শিখলেন তো, জানলেন তো, আপনি এটা চিন্তা করেন না ভাই। কোরআন হাদিস দিয়ে মিলান, সায়েন্স দিয়ে মিলান, সবকিছু দিয়ে মিলান, ধনীদেরকে নিয়ে রিসার্চ করেন, গবেষণা করেন, তারপর জানেন। পৃথিবীতে কিছু কিছু বিজনেস আছে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, একদম কিয়ামত পর্যন্ত, কোনোদিন এগুলা ধ্বংস হবে না। এরকম আমি 60টা বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবো, যদিও স্লাইডে 6টা আছে। আমি আপনাদের সাথে আরো শেয়ার করবো ইনশাল্লাহ। এইগুলো ছাড়াও আরো কিছু শেয়ার করবো পরে গ্রুপে। পৃথিবী কিছু বিজনেস চাহিদা কিয়ামত পর্যন্ত থাকবে। কি কি? রিয়েল এস্টেট বিজনেস, জমি, বাসা, জায়গা, মানুষ যতদিন থাকবে চাহিদা ততদিন থাকবে। মানেন কিনা বলেন? কেউ যদি আমার সাথে এগ্রিমেন্ট করতে চান, ক্লাস শেষে আমি প্রশ্ন পর্বের মধ্যে আজকে একটু সময় বেশি দেবো। আজকে প্রবাসীদের ক্লাস বাদ দিয়ে দিছি, কারণ আপনাদের প্রশ্ন পর্ব কালকে সময় দিতে পারি নাই। আবার আপনাদের সাথে চিল্লাপাল্লা করে আবার প্রবাসীদের গিয়ে ক্লাস করলাম, কালকে একটু টায়ার্ড হয়ে গেছিলাম। আজকে ভাবছি যেহেতু কথা আছে, আবার আমার বার্থডে, তো এই হিসাবে আমি ভাবছি যে না, আজকের দিন মানুষের খেদমতে কাজে লাগাই। কারণ আমি যদি আজকের ক্লাসটা মিস করি, তাহলে অনেক মানুষ অনেক কিছু থেকে বলছি, একদিন আগে জানলে একদিন আগে ইমপ্লিমেন্টেশন করতে হবে। হসপিটাল এন্ড হেলথ কেয়ার বিজনেস, চিকিৎসা, মানুষের জীবন প্রয়োজন যতদিন থাকবে, মানুষের জীবনের প্রয়োজন যতদিন থাকবে, চিকিৎসা ততদিন চলবে, কখনো এটা শেষ হবে না। কারণ রোগ বলায় মানুষের থাকবেই। ফার্মেসি এন্ড মেডিসিন বিজনেস, ঔষধের চাহিদা পৃথিবী যতদিন থাকবে ততদিন টিকবে। রিসোর্ট এন্ড হসপিটালিটি, বিশ্রাম, ভ্রমণ, হোটেল, রিসোর্ট, মানুষ যতদিন মানসিকভাবে বাঁচবে ততদিন এগুলো চলবে। মানুষ দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে যেতেছে। এবার আমি ঈদের 4 দিন পরে গ্রামে গেছি, কোথাও ঘুরতে যাওয়ার জায়গা নাই। আমার ছেলেকে নিয়ে ড্রোন উড়াইতে একটা ব্রিজে গেছি, ওই যে কাঠালিয়া নদীর উপরে, ওই ব্রিজে গিয়ে মানুষ পা ফেলানোর জায়গা নাই, মানুষ কোথাও ঘুরতে যাওয়ার জায়গা পায় না, একটা ব্রিজে এসে এত ভিড় জমাইছে। আমি একটা ভিডিও করেছি, আপনাদেরকে দেখতে দেবো। তার মানে মানুষ যাওয়ার জায়গা পাইতেছে না। গ্রাম এলাকায় একটু রিসোর্ট টিসোর্ট হলে মানুষ অনেক আনন্দ পায়। তার মানে আপনি বুঝতেছেন না, মানুষ বৃদ্ধ হবে, ডিপ্রেশন আসবে, মানুষ যা যা হচ্ছে সবকিছুর জন্য এরকম রিসোর্ট এন্ড মানে কেয়ারটেকার, মানে টেক কেয়ার করে যে এই টাইপের জিনিসগুলো, হসপিটালিটি, এগুলো অনেক চলবে, একদম কেমন পর্যন্ত চলবে। ফুড এন্ড এগ্রিকালচার, খাবার, মানুষের মূল চাহিদা কখনো শেষ হবে না। মানে এগুলো তো আপনার স্বাভাবিকভাবে থাকবে। দিন দিন এখন কি হচ্ছে, প্রসেস ফুডের থেকে এখন আবার এই অর্গানিক ফুডের দিকে যাচ্ছে, মানে ন্যাচারাল ফুডের দিকে যাচ্ছে। এডুকেশন হবে স্কিল বেস, মানে লার্নিং, এডুকেশন, তারপরে অল্টারনেটিভ এডুকেশন, আমাদের একাডেমিক এডুকেশন, দুইটাই চলবে। জ্ঞান ও দক্ষতা প্রতিটি যুগে প্রয়োজন ছিল আর প্রতিদিন থাকবে। ক্লোথিং, এই যে ক্লোথিং, এটাও কেমন পর্যন্ত চলবে, কিন্তু জামা কাপড় না পরে তেমন থাকতে পারবেন না। এই 7টা শেয়ার করলাম, পরে আবার ইনশাআল্লাহ শেয়ার করবো। আজকে ক্লাসের অনেক স্লাইড। হোয়াই হাই ভ্যালু প্রোডাক্ট বিজনেস, হোয়াই, কেন রিচ পিপলের সাথে করবেন, এই জন্য হাই ভ্যালু প্রোডাক্টের বিজনেস আমি বলি শিখেন। রিচ পিপলের সাথে করলে কি হয়, আপনি সেই টাকা দিবে, প্রোডাক্ট কিনবে, চলে যাবে, আপনার রিচ পিপল দিয়ে কি করবেন? না ভাই, বিষয়টা এরকম না। জিমরন বলতেছে, ওর পশ্চিমাদের ট্রেনার, সে বলতেছে যে আপনি যে মানুষের সাথে চলেন, এরকম 5 জন মানুষের এভারেজ আপনি 6 নাম্বার, 5 জন সিগারেট খোরের সাথে চলেন, 6 নাম্বার সিগারেট খোর আপনি, 5 জন নামাজির সাথে চলেন, 6 নাম্বার নামাজি হবেন আপনি। খেয়াল করে দেখেন নিজের জীবন দিয়া, আশেপাশের পরিবেশ, কমিউনিটি খুবই পাওয়ারফুল আপনার লাইফে। আপনি কার সাথে মিশেন, কাকে দেখেন, আপনি ভাবেন যার সাথে চলেন শুধু সেই না। ইউটিউবে কাকে ফলো করেন, কার ভিডিও দেখেন, ফেসবুকে কাকে ফলো করেন, টিকটকে কাকে দেখেন, এই সব কিছু আপনার ভিতরে, আপনি জানেন না ব্রেনকে প্রোগ্রামিং করতেছে, আপনি এগুলোই হয়ে উঠতেছেন, আপনি বুঝতেছেন না। এগুলো নিয়ে অন্যদিন কথা বলবো। ব্রেনের এই প্রোগ্রামিং যদি বুঝতে চান, তাহলে আমার ছেলের ওই লার্নোভা ট্রেনিং এর যে লার্নোভার একটা ট্রেনিং নিয়ে নিয়েন, অল্প টাকার মধ্যে, এই 290 টাকা জিনিয়াস কোড। যদি ভ্যালু না পান, তাহলে আবার আমার কাছে জানান, আমি টাকা ফেরত দিয়ে দেবো। শিখতে হবে তো, জানতে হবে। কম প্রতিযোগিতা এটার মধ্যে, হাই ভ্যালু প্রোডাক্টের মধ্যে কম প্রতিযোগিতা। কেন, যে কেউ এটা শুরু করতে পারে না, এটা চারটিখানি কথা না। এটা আগে অ্যালগরিদম বুঝতে হবে, মানুষের সাইকোলজি বুঝতে হবে, তারপরে গিয়ে শুরু করতে হবে। হাই ডিমান্ড, আপনি বলবেন ভাই প্রতিযোগিতা শেষ না, না ভাই, হাই ডিমান্ড আজকে আমি প্রুভ করে দিব। ছোট টিম, অল্প টিমে বড় বিজনেস। অন্যান্য যদি 100 টাকা 200 টাকা লাভ হয়, 1000 প্রোডাক্ট বিক্রি করে যতটা, এটা অল্প কিছু বিক্রি করলে, অল্প টিম দিয়ে বিক্রি করলে আপনার এত হয়ে যাবে। হাই প্রফিট, এটাতে একটা প্রোডাক্টে আপনার অনেক টাকা প্রফিট হয়। হাই ভ্যালু প্রোডাক্টের বিজনেস, হাই প্রফিট, কাজ কম বেশি প্রফিট, কম বিক্রি বেশি ইনকাম, অল্প প্রোডাক্ট বড় লাভ।
এখানে লেভারেজ আয় করে, লেভারেজ লেভারেজ যদি না বুঝেন তাহলে লাইফটা পুরো ছারখার হয়ে গেছে। যারা বুঝেন তারা ভালো, না বুঝেন যারা তাদেরকে বলে দিই। ধরেন আপনি এই টিকিট নিবেন না, আপনি রওনা দিচ্ছেন, পরে গেছেন, ক্লান্ত হয়েছেন, এনার্জি লস হয়েছেন, হায়াত থেকে নিজের লাইফের জীবন থেকে 3 বছর 3 মাস সময় চলে গেছে, গিয়া পৌঁছেছেন, হজ করছেন, ঠিক আছে, বুঝানোর সাথে বলতেছি। আপনি আপনি চাইছেন যে না আমি এই সময়টা এখানে দিব না, আমি 1 লাখ টাকা 80,000 টাকা টিকিট কেটে বিমানে চলে যাবো, লেভারেজ ব্যবহার করলেন টাকা দিয়ে। 3 মাস আগে গিয়ে 3 মাস ওখানে বেশি ইবাদত করছেন, হায়াতের 3 মাস কাজে লাগাইছেন, তাহলে রাস্তা যে সময়টা দিলেন আপনার হায়াত থেকে যে সময় চলে গেল, জীবন তো ফেরত আসবে না। 1 লাখ টাকা তো আবার ইনকাম করতে পারবেন, এই সময়টাকে কোনোদিন ইনকাম করতে পারবেন লাইফে কি দ্বিতীয়বার এই 3 মাস সময় আপনার হায়াতে আসবে, যোগ হবে? লেভারেজ এমন একটা জিনিস, কালকে বুঝাইছি কিভাবে লেভারেজ দিয়ে মানুষের টাইম কিনা নিজের সময় বাড়ানো যায়। লেভারেজ লেভারেজ আমি না, সৃষ্টিকর্তা কিভাবে লেভারেজ দিয়ে জানেন? আমরা আখিরি নবীর উম্মত হিসেবে আমাদেরকে সৃষ্টিকর্তা লেভারেজ দিয়েছে। সবে কদর রাত্র দেখেন, এক রাত্র 80 মাসের সমান নাকি 80 বছরের সমান নাকি? তাইলে এই যে দেখেন 83 বছর কত মাস যেন, 83 বছর কত মাস যেন নেকি পাবেন আপনি এক রাত্রে ইবাদত করলে। লেভারেজ এক রাত্র জেগে থেকে ইবাদত নিয়ে নিলেন, খেয়াল করেন। আর যদি এটা হয় বুদ্ধিমানের মতো যে আমি রমজান মাসে গেছি 70 গুণ, মক্কা মদিনা গেছি 1 লাখ গুণ প্লাস, কি লেভেলের লেভারেজ হইতেছে দেখেন। যদি বুদ্ধি থাকে তাহলে বছরে একবার রমজান মাসটা কাটাইবেন, ওইখানে গিয়ে সবে কদরটা কাটাবেন, ওইখানে গিয়ে একক তো নামাজ 1 লক্ষ রাকাত। আপনি কি বাংলাদেশে পৃথিবী সম্ভব আপনি 1 লক্ষ রাকাত নামাজ 1 মাসে পড়তে পারবেন? আমি পারবো? ওইখানে গিয়ে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের নেকি পাবেন। লেভারেজ ব্যবহার করবেন বুদ্ধিমানের মতো। হ্যাঁ, আল্লাহ তো বলবে না যে তুই বুদ্ধি করে এত ব্যবহার করতেছিস, ব্যবহার করবেন, আল্লাহ তো দিচ্ছি ব্যবহার করার জন্য। ঘুমিয়ে থাকলেও টাকা ইনকাম হবে এই হাই ভ্যালু প্রোডাক্টের বিজনেস। হাই লাইফস্টাইল আপনি ধনী মানুষের সাথে চলবেন, আপনার গাড়ি থাকবে, আপনি শুট বুট পরা মানে চলাফেরা করবেন, কারণ আপনার প্রোডাক্ট যেরকম আপনার তো ওইভাবেই থাকবেন, এসি করা অফিসে বসবেন, টাকায় টাকা ইনকাম করবে, এখানে টাকায় টাকা দিবে। ধরেন এখানে আরো কতগুলো ফেসিলিটি আমি বলবো, 160টার উপরে ব্যবসায়ীটা দাঁড়াতে পারবেন, রঙের দোকান দিতে পারবেন, হার্ডওয়্যার দোকান দিতে পারবেন, অ্যালুমিনিয়ামের দোকান দিতে পারবেন, স্যানিটারি দোকান দিতে পারবেন, কতগুলা জিনিস এটার সাথে রিলেটেড, রিয়েল এস্টেটের সাথে। কিভাবে করবো এখন প্রশ্ন আসতে পারে আপনার, আমি উত্তর দিই আমার কাছে তো টাকা নাই, আমরা তো প্রোডাক্ট নাই, এগুলো আপনার মনে আসতেছে প্রশ্ন, এই জন্য আমি করে দিচ্ছি, যেহেতু আপনাদের চ্যাট খুলতেছি না। আমি কাস্টমার পাবো কোথায়, কোথেকে পাবো? জমি জমার কাগজপত্র আমি কিচ্ছু বুঝি না। তারপর আসবে রিয়েল এস্টেট, অনেক দুর্নীতি হয়, কাস্টমার কেন আমার কাছ থেকে কিনবে এত মানুষ থাকতে? মার্কেট তো অনেক প্রতিযোগী আছে, দরকারটা কি আমার আসার? এগুলো আপনার মনে ঘুরতেছে। আমি বলতেছি বিশ্বের সবচেয়ে বড় বড় বিজনেস প্রতিষ্ঠানগুলো নিজস্ব কোনো প্রোডাক্টই নেই, দেখেন ক্যালকুলা, অ্যামাজনের, দারাজের, উবারের, আলিবাবার, ফেসবুকের, ইউটিউবের, টিকটকের, নেটফ্লিক্সের, এখন ইদানিং আসছে বুকিং.com এর, এয়ারবিএনবির, গোজায়ানের, কোনটার আছে বলেন? এখন ফেসবুক চলে আপনার কন্টেন্ট দিয়ে, ইউটিউব চলে আপনার কন্টেন্ট দিয়ে, খেয়াল করে তাদের নিজস্ব কোনো কন্টেন্টই নেই, অথচ তারা পৃথিবীর কত বড় ব্যবসায়ী। এখন অন্যের প্রোডাক্ট দিয়ে ব্যবসা করতে গেলে সাবধান, একদম মার্ডার হয়ে যাবেন। মানে এই জায়গাটা খুবই সতর্কতার বিষয়, কারণ সে যদি প্রোডাক্ট বুঝায় না দেয় রিয়েল এস্টেটের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার লাইফ শেষ। মানে হাসরের মধ্যে গিয়ে সব নাকি দিয়ে ফেলতে হবে আর কি। মানুষ আসলে কি কিনে? প্রোডাক্ট কিনে। মানুষ আসলে প্রোডাক্ট কিনে না, মানুষ ইমোশন কিনে, ইমোশন। এগুলো আমি পরে বুঝাইবো, একে একে আসবো ইনশাল্লাহ। যত বেশি স্কিল ও ব্রেনের সক্ষমতা বাড়বেন, আয় আপনার জন্য তত বেশি সহজ হয়ে যাবে। এটা আমার একটা কোড, যত বেশি স্কিল আর ব্রেনের সক্ষমতা বাড়বেন, আয় করা আপনার জন্য তত সহজ হয়ে যাবে। আপনি এটাকে ভেঙে 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 দেখেন আমার এই কথাটা আপনি ঘুরাইতে পারেন কিনা ইনশাল্লাহ। যার আয় বেশি তার দেখেন তার স্কিল আর ব্রেনের সক্ষমতা আপনার চেয়ে বেশি, যার আয় কম দেখেন তার স্কিল আর ব্রেনের সক্ষমতা আপনার চেয়ে কম। এর বাইরে কোনো সায়েন্স নেই। আপনি দেখেন হোয়াই রিয়েল এস্টেট বিজনেস, এত বিজনেস থাকতে আমি কেন এটার কথা বলতেছি? নো প্রোডাকশন, কোনোদিন আর প্রোডাকশন হবে না। পৃথিবীতে যতটুকু সৃষ্টিকর্তা মাটি দিয়ে রাখছে, বাংলাদেশ যতটুকু 1 ইঞ্চি বড় হওয়ার সুযোগ নেই। বাংলাদেশে দিন দিন মানুষ বাড়বে, পৃথিবীতে দিন দিন মানুষ বাড়বে, যে জিনিস প্রোডাকশন হয় না এই জিনিসটার চাহিদা দিন দিন বাড়বে। এইটা কি পরিমাণে লাভজনক বিজনেস, প্রফিট অন বোথ সাইড। করাত বুঝেন? করাত, করাত কিন্তু এইভাবে যাইতেও কাটে আবার আসতেও কাটে। করাত দেখছেন কিনা, যে করাত দিয়ে যে কাটে, বাঁশ টাস কাটে বা গাছ টাছ কাটে, করাতের মতো দুই দিকে তার, যাইতেও কাটবে আইতেও কাটবে। কিনে রাখলেও লাভ, কিনে বিক্রি করলেও লাভ, ফেলে রাখলেও লাভ, বুইলা গেলেও লাভ, যদি খালি সঠিক লোকেশন আর সঠিক কাগজপত্র দেখে কিনতে পারেন। ইজি অটোমেশন, মানে অটোমেশনটা খুব ইজি। আপনার ভালো লাগছে জমি কিনে ফেলে রাখছেন, ওই যে ভাই কালকে যে এক্সাম্পল দিলাম, ওই ভাই 2010 সালে জমি কিনে 6.5 লাখ টাকা ফেলে দিচ্ছে, এমন বিক্রি করলে 3 কোটি টাকা। কি করছে এখানে?
অটোমেশন কিছুই করে না, ওর লাইফ চালাইছে আর ওটা ওর জায়গার মতো ছিল। হোয়াই রিয়েল এস্টেট ইজ পারফেক্ট ফর হাই ভ্যালু প্রোডাক্ট। হোয়াই রিয়েল এস্টেট, আর গাড়ি আছে, দামি দামি ঘড়ি আছে, আইফোন আছে, নানান কিছু তো আছে পৃথিবীতে। আমি কেন এটা বলতেছি, মিনিমাম ইনভেন্টরি বুঝেন আপনি, মিনিমাম ইনভেন্টরি, হাই টিকেট প্রোডাক্ট। তারপর ইমোশন প্লাস ইনভেস্টমেন্ট ভ্যালু। পৃথিবীতে যা কিনে মানুষ ইমোশন দিয়ে কিনে, পরে লজিক দিয়ে এটাকে মিলায় যে ঠিক করছে কিনা, যুক্তি বাইর করে, নিজে বুদ্ধি বাইর করে, যুক্তি বাইর করে। তাহলে এটা ইমোশনাল প্রোডাক্ট। ইনভেস্টমেন্ট ভ্যালু মানে মানুষ টাকা ব্যাংকে ট্যাঙ্কে রাখে, কি করবে, কোথায় রাখবে? হয়তো রূপা কিনে রাখবে, না স্বর্ণ কিনে রাখবে, ব্যাংকে রাখবে, ফিক্সড ডিপোজিট করবে, শেয়ার মার্কেটে রাখবে, কোথাও না কোথাও রাখতে হবে তো টাকাটা। এই টাকা রাখার জায়গা আপনি বের করে দেবেন না, ইনভেস্টমেন্ট ভ্যালু। এইরকম অন্য বিজনেসে পারবেন না এটা। সেলিংস ভিজুয়ালাইজেশন মানে আপনি ইমাজিনেশন করে মনোছবি দেখায় বিক্রি করে ফেলবেন। খেয়াল করে দেখেন, রিয়েল এস্টেটে একমাত্র সম্ভব যে কাস্টমারকে একটা পুরোই কল্পনার জগতে নিছেন, কল্পনা দেখাইছেন, এই মাটি দেখেন, এইখানে এমন বিল্ডিং হবে, এইবার সুইমিং পুল হবে, আপনি এখানে বসবেন, বিকেল বেলা চা খাবেন, আপনার বাচ্চা আসবে, খেলাধুলা করবে, মাঠ টাট এগুলা পুরোই 3D একটা দেখায় থাকে, তার কাছে টাকা নিয়ে নিয়েছেন, ওই টাকাতে আপনি বিল্ডিং বানাইছেন, বিল্ডিং বানানোর পর 7 বছর পরে তাকে দিবেন। খেয়াল করে দেখেন, হ্যাঁ টাকা দিয়ে আপনি কইয়ের তেল দিয়ে কই বাঁচতেছেন আপনি, খেয়াল করে দেখেন, ইমাজিনেশনে সব বিক্রি করে ফেলতেছেন, হ্যাঁ টাকা দিয়ে পরে হ্যাঁ বুঝাইতেছেন, হ্যাঁ সবকিছু করতেছে, কিন্তু এইরকম কোন বিজনেস আপনি পাবেন? ফুল পাওয়ার অফ লেভারেজ, ফুল পাওয়ার লেভারেজের সবগুলো পাওয়ার আপনি এখানে ব্যবহার করতে পারেন, সবগুলো। রিয়েল এস্টেট মানে দুইটা রাস্তা আছে রিয়েল এস্টেট শুরু করার, একটা আছে উইদাউট ইনভেস্ট, আর একটা আছে উইথ ইনভেস্ট। টাকা বিনিয়োগ করে শুরু করতে পারেন, বিনিয়োগ ছাড়া শুরু করতে পারবেন। বলবেন স্যার বিনিয়োগ করে শুরু করবো কিভাবে, এটা তো আপনি জানেনই কিভাবে করবেন। বিনিয়োগ ছাড়া শুরু করবো কিভাবে? অবশ্যই আপনি শুরু করতে পারেন। আপনি ধরেন এখন কথা কথা শান্তা বা বিটিআই বা রূপায়ণ বা এক্সওয়াই যেটা একটা প্রতিষ্ঠানে আপনি জব নিলেন, 2 বছর সময় দিলেন, 2 বছরে প্রতিদিন যদি একজন কাস্টমার করে ডিল করেন, 760 জন কাস্টমার হয়ে যাবে আপনার, 760 জন মনে হয় এক বছরে, না এক বছরে 365 জন হবে। প্রতিদিন একজন করে কাস্টমার, 2 জন করে হলে এটা হবে। প্রতিদিন যদি একজন কাস্টমার করে আপনি হ্যান্ডেল করেন আর তাকে বুঝান যে আপনি তাকে হেল্প করতে চাইছিলেন মন থেকেই, কোনো টেকনিক ছিল না, কোনো কায়দা ছিল না, আসলে তাকে হেল্প করতে চাইছেন, সে কিনছে না কিনছে সেটা আলাদা ব্যাপার। এমন করে যদি আপনি 1 বছর গেলে সার্ভিস দেন, 360 জন লয়াল কাস্টমার হবে আপনার। এরপরে যদি আপনি 360 জন কাস্টমারকে একটা গ্রুপে রাখেন আর বলেন যে আমি ব্যবসাটা বুঝছি, এখন আমি এটা করতে চাই, আমার কাছে পুঁজি নেই, আপনাদের মধ্যে যারা আমার সাথে থাকবেন এরকম, আমি মাত্র 20 জন মানুষ নিব, এই 20 জনের টাকা দিবেন, আমি টাকা ছাড়া, আমরা সবাই মিলা করব। এই 360 জন 360 জনই ছিল আসতে যাবে, কারণ মানুষ টাকা ইনভেস্ট করার সঠিক জায়গা পায় না। তাহলে আপনি টাকা করতে পারেন, কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে, প্রোডাক্ট যদি আমি রেডি প্রোডাক্ট থাকে তাহলে ওকে, আর যদি প্রোডাক্টটা ইনস্টলমেন্টে নিবেন বা পরে বুঝাই দিব, তখন গিয়ে যদি আমি না বুঝাইতে তাহলে পুরো আপনি কিন্তু শেষ। এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে আর কি, কিন্তু করা যায়। রিয়েল এস্টেট কেন, যেখানে সমস্যা বেশি সেখানে তো সুযোগ সবচেয়ে বড়। খেয়াল করে দেখেন, আপনি সমস্যা দেখছেন, মানুষ ব্যবসা দেখছে। সৃষ্টি করতে বলছে আমি প্রতিটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। আপনি সমস্যা দেখছেন, জানেন উবার কিভাবে শুরু হইলো, এই পাঠাও কিভাবে শুরু হইলো, সে দেখছে অফিসে যেতে পারে না জ্যাম জটের কারণে। তারপর তারা ফেসবুকে একটা গ্রুপ করে মোটরসাইকেলের সার্ভিস শুরু করে, পরে প্রাতিষ্ঠানিক ভাবে শুরু করলো, মোটরসাইকেলের রাইড নেওয়া শুরু করলো মানুষ। সমস্যার সমাধান। প্রতিটা বিজনেস কে যদি আপনি ভেঙে 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 দেখেন, দেখবেন কোন একটা প্রবলেমের সলিউশন করছে, এটাই বিজনেস। এক ডিলে এক প্রোডাক্ট, বড় লাভ। রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি তথ্যর অভাব, বিশ্বাসের সংকট এবং গাইডলাইনের ঘাটতি, এই তিনটাই নতুনদের জন্য চরম লেভেলের বিরাট অপরচুনিটি। কেন? আপনি বলেন এখানে তথ্যর অভাব, তাহলে আপনি সঠিক তথ্য দেন। বিশ্বাসের সংকট, আপনি বিশ্বাসী হয়ে যান। গাইডলাইনের ঘাটতি, আপনি গাইডলাইন দেন, তাইলে তো হয়। চলেন সামনে বাড়াই। বিশ্বের 90% বড় বড় সম্পদ এই রিয়েল এস্টেট থেকে তৈরি হয়েছে। সবাই যেটা বুঝে গেছে, আমরা বুঝতেছি না। বাংলাদেশের অল্প কিছু মানুষ, 5 জন 10 জন 20 জন হইতে পারে দুবাইতে রিয়েল এস্টেট বিজনেস করে, কিন্তু ইন্ডিয়ান 500 না 5000 মানুষ দুবাইতে রিয়েল এস্টেট বিজনেস করে। হ্যাঁ, যুদ্ধের কারণে এখন আপ এন্ড ডাউন থাকবে, আলাদা ব্যাপার, কিন্তু আমি বলতেছি দেখেন, আমাদের এখান থেকে 10 জন গেছে এখান থেকে টাকাটা নিয়ে আসার জন্য অন্য অন্য দেশে রেমিডেন্স, আর ইন্ডিয়াতে গেছে 5000। কোন দেশে রেমিডেন্স বেশি যাবে? আমরা শিখলে না দেশের বাইরে গিয়ে শুরু করবো। বাংলাদেশের মধ্যে আমি জানি, ফিলিপাইন্সের মধ্যে এখানে আমার পরিচিত থেকে দেখেন, আমি বাংলাদেশে মানুষ, আমি ফিলিপাইন্সে রিয়েল এস্টেট বিজনেস করি, তাতে লাভ কি? ওই দেশ থেকে টাকা, ওইখানে বড় সুযোগ আছে। আপনি ধরেন 100 কোটি টাকা দিয়ে 1000 কোটি টাকার কাজ করতে পারেন, ওইখানে ইনস্টলমেন্টে কিনা যায়, ইনস্টলমেন্টে বিক্রি করা যায়। আমার ওখানে আলহামদুলিল্লাহ আমরা 5 জন, এর মধ্যে আমার 2 নাম, আমাদের 5টা প্রজেক্ট আছে ওখানে। একটা রিসোর্ট, একটা হলো সাজেকের মতো ফার্ম লট, পাহাড়ের উপরে বাংলো বিক্রি করি। এরকম আমাদের 5টা জায়গা আছে। আমি যেটা আপনাকে মেসেজ দিতে যাচ্ছি,
ওইখান থেকে টাকা আর্ন করলে এটা আমার বাংলাদেশ আসলে আমার সম্পদ না। এখন এই সাহসটা, আমি ইংলিশ আপনার চেয়ে অনেক দুর্বল, আমি সাহসের কারণে আমি এটা শুরু করতে পারছি। যেহেতু আমি ওখানে ক্লোথিং বিজনেস করতাম, আস্তে আস্তে আমি এটাতে গেছি। এখন আমি আপনাকে বলতেছি, আপনি যদি এগুলো শুরু করেন, ইয়ে করেন, আর সাহসী হন, তাহলে দেশের বাইরে তো এগুলো করতে পারবেন। তখন তো দেশের বাইরে থেকে আমাদের দেশে সম্পদ আসবে। আপনি এটা না, আপনি যদি পয়সা লন, বিভিন্ন ব্যবসায় তো করতে পারবেন, দেশের বাইরে করতে পারবেন, দেশে করতে পারবেন, সব জায়গায় করতে পারবেন। Why now is the best time for real estate? এখন কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন কেন সবচেয়ে স্বর্ণালী সময়? বর্তমান যুগে রিয়েল এস্টেটের 3টি স্বর্ণালী সুযোগ। আরবান এক্সপেন্ডেড মানে এক্সপেনশন, মানে বড় হইতেছে। মানে দেখেন, আগে ঢাকা শহরটা কোথায় ছিল? এক সময় ছিল ঢাকা শহর কোনটা? পুরান ঢাকা, যেটা এটা ছিল ঢাকা শহর, আর বাকি সবগুলো ছিল ঢাকার বাইরে। এখন ওটা হচ্ছে পুরান ঢাকা, নতুন ঢাকা হচ্ছে গুলশান, বনানী, ধানমন্ডি। এই যে 20 বছর আগেও আপনার মিরপুরে 1 লাখ টাকা ইয়ে মানে কাঠা জমি পাওয়া যেত, এখন 1 কোটি টাকা। আস্তে আস্তে বাড়তেছে, পূর্বাঞ্চল যাচ্ছে, বিরুলের দিক যাচ্ছে, মাওয়া রোডের দিক যাচ্ছে, ওই নারায়ণগঞ্জের দিক যাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। ঢাকা শহর এর আগে এত বড় হয় নাই, বা সব জায়গায় এরকম জেলা শহরগুলো এরকম বড় হইতেছে। পপুলেশন গ্রোথ করতেছে, মানে মানুষ, জনসংখ্যা বাড়তেছে, দিন দিন চাহিদা বাড়তেছে, জিনিস তো আর বাড়তেছে না, খালি উপরের দিকে উঠতেছে। এখন ডিজিটাল সেলিং অপরচুনিটি। এক সময় ছিল জমি বিক্রি করতে গেলে আপনি সাইনবোর্ড দেওয়া ছাড়া আর কোনো অপশন ছিল না। জমির মধ্যে একটা সাইনবোর্ড দেওয়া, রাস্তাঘাটে এখানে এখানে সাইনবোর্ড দেওয়া। আর এখন আপনি চাইলে যে জমি কিনবে টার্গেট করে তার সামনে নিয়ে, তার বেডরুমে নিয়ে তাকে দেখাতে পারবেন, ভাই দেখো আমি এই ফ্ল্যাটটা বিক্রি করবো, তুমি কিনবা কিনা? তুমি তো ফ্ল্যাট খুঁজতেছো, কে ফ্ল্যাট খুঁজতেছে, কে খুঁজতেছে, এগুলো আপনি জানেন। এখন আপনি জানেন যে ফেসবুকে সব আছে, আপনি একটা লাইক দিয়ে দেখেন। আপনি লাইক দেওয়া লাগবে না, আপনি শুধু আজকে যে মোবাইলটা সামনে বলতেছেন আমার সাথে কথা, মোবাইলটা কাছে আছে, যে একটা ফ্ল্যাট কিনতাম জলসিঁড়িতে বা বসুন্ধরাতে, এটা বলছেন, কালকে থেকে এটা আসা শুরু করবো। আপনি বলবেন কিরে, এটা ম্যাজিক জানে নাকি? মোবাইলের মাইক্রোফোন অন থাকে, মাইক্রোফোন, এই মাইক্রোফোন আপনার অডিও নেয়, কি কি বলেন টলেন, এটা দিয়ে আবার অ্যালগোরিদম দিয়ে ইউটিউবে, ফেসবুকে, টিকটকে আপনাকে আবার এগুলা দেখায়। তারা কত ফাস্ট হয়ে গেছে, আচ্ছা আপনি, আমি কোথায় রয়েছি? দা কোর সাইকোলজি হচ্ছে, মানে হাই ভ্যালু বিজনেসের মানুষ কেন রিয়েল এস্টেটে টাকা খরচ করে, কারণ তাদের 3টা কারণ আছে, 4টা কারণ আছে। দেখেন, নিরাপত্তা, এটা একটা নিরাপত্তা, যে জমিটা কিনে রাখছে, আমার এই টাকাটা একটা নিরাপত্তা, সম্পদ, এটা বিপদের সময় আমার কাজে আসবে, এটা নিরাপত্তা মনে করে, পেনশনের মতো। ভবিষ্যতের নিশ্চয়তা, ভবিষ্যতে আমার কোনো বিপদ আপদ হলে তো পারবোই, সন্তানদের জন্য এটা সেফ। আমি আল্লাহ না করুক ক্যাশ টাকা থাকলে খরচ করে ফেলবো, এটা এটা দুর্ঘটনা করতে পারে, আমার একটা সম্পদ থাকুক, দিন দিন এটা বাড়তে থাকবে। ফ্যামিলি ভিশন, মানুষ একটা স্ট্যাটাস চায়। দেখেন, গল্প টল্প করার সময় একটা নতুন ফ্ল্যাট কিনলে বসুন্ধরাতে, ভাবি জানেন না যে সুন্দর ফ্ল্যাটটা কিনছি, গল্প করা, কথা বলা, যে কোনো কথার ফাঁকে এটা ঢুকাই দিব, ভাবি আমাদের ফ্ল্যাটটা তো অনেক বড়, জানেন কি সুন্দর গাছগুলা, একদিন আপনি আসেন না ভাবি। মানে শুধু আমি আপুদের কথা বলতেছি না, আপনিও কিন্তু বলেন ভাই ফ্ল্যাট নিচ্ছি, তাই মানে আমি এটা খারাপ ভাবে বলতেছি না, আমি বলতেছি যে এটা সে প্রাউড ফিল করে আইফোনের মতো। আইফোন কিনলে যেমন একটা ইয়ার সামনে একটা ছবি উঠাইতে হয়, যে যদি আমি আইফোন চালাই না, আমার অসুবিধা লাগে, ছবি তুলতে হয় কেন, এই যে আমার ছবি আর এটা দেখলো যে আমি এটা কোনটা চালাই, তাহলে এইটা চালাই স্ট্যাটাস, একটা আয়নার সামনে গিয়ে ছবি তুলে। আমি এটা বলতেছি, এইরকম এই যে রিয়েল এস্টেটে ইনভেস্ট করা মানুষ এরকম প্রাউড ফিল করে, যেমন আবার আরেকজন এসে বলে, আবার সে আবার আপনার কাস্টমার হয়ে যায় যদি আপনি সার্ভিস ভালো দেন। কারণ সে বলে হেয়ার লাভের জন্য, আলটিমেটলি কোথায় থেকে কিনছেন, বলছি কোন কোম্পানি থেকে, ওইটা ওটা তো অনেক ভালো, ও আচ্ছা আচ্ছা, তাহলে আবার ওদের পথে আসলে জানায়েন তো, এইভাবে হয়। ফ্যামিলি ভিশন, সোশ্যাল স্ট্যাটাস, এই যে ফেসবুকে ছবি দিবেন, ইউটিউবে দিবেন, সব জায়গায় দিবেন, বলবেন, পোস্ট করবেন, সবকিছু আপনার। ইউ আর নট সেলিং ল্যান্ড, ইউ আর সেলিং ফিউচার সিকিউরিটি। তাহলে এমন একটা জিনিস যাদের দরকার, মানে মানুষ খুঁজতে হবে না, মানুষ আপনার কাছে এসে নিবে। হয়তো আপনি বিশ্বস্ত নন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানুষ রিয়েল এস্টেটে ফ্ল্যাট বলেন, জমি বলেন, আপনাকে কাস্টমার তৈরি করতে হবে না। বিশ্বাস করেন, কাস্টমার মাঠে তৈরি আছে, কারণ মানুষের কাছে টাকা আছে, মানুষ খালি জমিতে, ফ্ল্যাটে, এই রিয়েল এস্টেটের বিভিন্ন জায়গায়, দোকানে, কমার্শিয়াল স্পেসে ইনভেস্ট করার জন্য খুঁজতেছে, সঠিক মানুষ পাচ্ছে না ভাই। কাস্টমার আপনাকে তৈরি করতে হবে না, তৈরি অলরেডি মাঠে আছে। কি কি স্কিল লাগবে আপনার এগুলো করতে? হাই ভ্যালু রিয়েল এস্টেট বিজনেসের রিকোয়ারমেন্ট কি কি? ট্রাস্ট বিল্ড করতে হবে আপনাকে, পিপল হ্যান্ডলিং শিখতে হবে, কমিউনিকেশন স্কিল শিখতে হবে, যে হিকমা বলছি, নেগোসিয়েশন শিখতে হবে, নেগোসিয়েশন মানে একজনের সাথে নেগোসিয়েশন করবেন, ওইটাতে আপনি যেন উইন হন। উইন হবেন আর ঠকায় না, উইন উইন সিচুয়েশন উইন হবেন, কিভাবে এটা বলবেন ছিল। মার্কেটিং নলেজ থাকতে হবে, মার্কেটিং নলেজ। ভিজুয়ালাইজেশন সেলিং, মানে ভিজুয়ালাইজেশন আপনি নিজে না করতে পারলে আরেকজনকে সেল করবেন, কিন্তু আগে না জেনে ভিজুয়ালাইজেশন শিখতে হবে, এরপরে আরেকজনকে সেল করতে পারবেন। এই স্কিলগুলো শিখলে প্রতি ডিলে 50,000 টাকা 1 লাখ টাকার কমিশনও পাবেন, আর নিজে ডিল করলে তো 5 লাখ থেকে 10 লাখ টাকা পাবেন। ফর্মুলা অফ রিয়েল এস্টেট সাকসেস, 3টা জিনিস আপনি একসাথে হইলে, ব্লেন্ডিং হলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। রাইট নলেজ, রাইট নলেজ লাগবে, রাইট গাইডেন্স মানে রাইট
গাইড লাগবে, রাইট কমিউনিটি লাগবে। কমিউনিটি খুবই পাওয়ারফুল একটা জিনিস। রং কমিউনিটি আপনার এনার্জিরে তো নষ্ট করবে করবে, আপনার 12টা বাজায় ছেড়ে দেবে একটা রং কমিউনিটি। এন্ড রং কমিউনিটি দেখেন, যোগ্য লোক হলে রাইট কমিউনিটি হয় না, রাইট পার্সন লাগে। ধরেন একজন মানুষ কিভাবে বুঝাই, ধরেন আপনি একজন, আমি কিভাবে বুঝাই, ধরেন ধরেন একজন ডাক্তার, সে তো রিয়েল এস্টেট যে যোগ্য, একজন পাইলট, একজন ইঞ্জিনিয়ার, অথবা একজন মার্চেন্ডাইজার, এমন অনেক মানুষ আছে তারা যোগ্য, কিন্তু এখানে হয়তো রাইট পার্সন না। রাইট পার্সন লাগবে, রাইট কমিউনিটি লিখছি এই জন্য, রাইট পার্সন লাগবে, রাইট পার্সনের মধ্যে আপনি থাকতে হবে। এই তিনটা না থাকার কারণে 90% মানুষ ব্যর্থ হয়। কমিউনিটি এত পাওয়ারফুল, আপনি কিভাবে বুঝাই যে শুধু সিলিকন ভ্যালিতে জন্ম হইলে যে আপনি কত বড় ব্যবসায়ী হয়ে যাবেন। শুধু আমার ছেলে যে যে ক্লাস 8-এ পড়ার সময় 19 দিনে 1 কোটি টাকা সেল করে ফেললো, লাভ যত টাকা হয়েছে কিন্তু সেল তো করছে 1 কোটি টাকা। এই যে এটা করলো নতুন একটা বিজনেস থেকে, এইটা রাইট কমিউনিটি কে ছিল আমার সাথে থাকতে থাকতে সে এমন হয়েছে। সে কিভাবে এখন এত, আপনারা অনেকে আমার সাথে দেখা হলে বলেন যে আপনার মাশাআল্লাহ আপনার ছেলে যেভাবে নলেজ শেয়ার করতে পারে বা যতটুকু বুঝে, আমাদের কমিউনিটিতে যখন সে কোনো লেকচার দেয় বা কথা বলে ব্র্যান্ডিং ট্রেন্ডিং এর ব্যাপারে, আমার এখন মনে আছে অলিভ ভাই খুবই মেচুর একজন মানুষ। মানে বাংলাদেশের 16টা ধনী ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি হচ্ছে অলিভ ভাইয়ের ফ্যামিলি। উনি আমাকে আমার এক ফ্রেন্ডকে বলতেছিল যে এই যে কে ছেলেটা, পরে বলছে শাকিল ভাইয়ের ছেলে, এই যে এটা এর এই স্কিলটা কোথায় থেকে এটা বিল্ড হলো। রাইট কমিউনিটি, সে আমার সাথে ছোট্ট থেকে বড় হয়েছে, আমার বন্ধুর মতো বড় হয়েছে। কমিউনিটি কি রকম বুঝছেন? সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় কোচ হচ্ছে আপনার বাবা মা বা আপনার সাথে সময় কাটান। সে তো আমার সাথে সময় কাটাচ্ছে, এরপরে না সাবিত ইন্টারন্যাশনাল কোর্স করছে, কোয়ান্টাম গ্রাজুয়েশন করছে, কোচ কানসারে করছে, পৃথিবীর বড় বড় মেন্টরদের এখন ট্রেনিং করে, কারণ ওরা তো ইংলিশ বুঝে ভালো, বুঝেন না? আমার তো আগে আমি করতে পারতাম না, এখন তো ইনশাল্লাহ করতে পারি। রিয়েল এস্টেট হাই ভ্যালু প্রোডাক্টের বিজনেস। এখানে ল্যান্ড আছে, অ্যাপার্টমেন্ট আছে, কমার্শিয়াল স্পেস আছে, ইন্ডাস্ট্রি প্লট আছে, জয়েন্ট ভেঞ্চার আছে, ফিউচার ডেভেলপমেন্ট ল্যান্ড আছে যেটা আপনি এগ্রো টেগ্রো করতে পারেন। তো এরকম অনেক কিছু আছে। পুঁজি ছাড়া রিয়েল এস্টেট কিভাবে করবেন, কিভাবে পুঁজি ছাড়া শুরু করবেন? একটু আগে বলছিলাম ডেভেলপার কোম্পানির অধীনে কাজ করেন, তাদের তাদের সবকিছু রেডি, ইনভেন্টরি ব্যবহার করবেন, তাদের রেডি ইনভেন্টরি, সরাসরি কমিশন নিবেন। এখন দেখতে হবে ওই কোম্পানি বুঝে যাইতে হবে, নাহলে কিন্তু আপনি পুরো ধরা খাবেন। কোম্পানি যদি ফিচে ধরেন শান্তার মধ্যে কাজ করছেন, শান্তা কোনোদিন প্রোডাক্ট নিয়ে নয় ছয় করবে না, আপনার উপরে কোনো ঝামেলা আসবে না। আবার ডোমিনোতে যারা চাকরি করছে তারা কিন্তু এখন মানে এমনও লোক আছে, আমি ডোমিনোতে ফ্ল্যাট কিনছিলাম 2014 সালে না 13 সালে, যে ডোমিনোতে ফ্ল্যাট কিনছিলাম তখনই 75 লাখ টাকা ইয়াতে যে যে মতিঝিলে যে আবাহনী নাকি একটা ক্লাব আছে না ফুটবল খেলার, এটার একদম আমার বিল্ডিং এর সামনে ছিল এই ক্লাব। পরে ওদের কোম্পানি খারাপ অবস্থা থেকে এই টাকা উঠে দিকে আমার যে মানে সাংবাদিক যে ইয়ে টিভির কি বলে এসএ টিভির মানে মালিকের মেয়ের জামাই ছিল আমার ফ্রেন্ড বা বড় ভাই বলেন, ওনারা দিয়ে কত ওনার হেল্প নিয়ে টাকা আবার পরে উদ্ধার করছি। তাইলে দেখেন মানে ভুল জায়গায় এরকম কাজ করা যাবে না, ওইরকম কোম্পানি দেখে নিতে হবে। আমি কোনোটাই রিকমেন্ড করতেছি, কোনোটাই নিষেধ করতেছি না, বলতেছি যে আপনি কি করবেন। হ্যাঁ, ডোমিনো হয়তো একটা অন্য একটা জায়গায় তারা টাকা পয়সা নিয়ে ইনভেস্ট করছিল, যে ফার্মেসি না কিসে যেন, মানে ফার্মাসিটি কোম্পানি করতে গেছিল, তারা ওইখানে লস খেয়ে ওই দিকে তাদের ইয়েছে। তাদের ইন্টেনশন যে খারাপ ছিল বিষয়টা এরকম না। নিজের কমিউনিটি তৈরি করবে, মানে অন্যদের এখানে কাজ করে আপনি নিজের একটা কমিউনিটি তৈরি করবেন, আপনার বিশ্বাসযোগ্যতা, আপনার ডিমান্ড, এগুলো অনুযায়ী একটু আগে বলছিলাম রেফারেন্স নেটওয়ার্ক, অন্যদের মাধ্যমে ডিল ক্লোজ করবেন। আপনি ধরেন এখন কথার কথা আপনি শান্তাতে কাজ করেন বা বিটিএ কাজ করেন অথবা রূপায়ণে কাজ করেন, অন্যান্য কোম্পানিতে যারা যারা কাজ করে, সেল থেকে মেল থেকে যারা কাজ করে, তাদের সাথে আপনার একটা কমিউনিটি হবে। এমন হয় আমি দেখছি তারা কি করে জানেন, ধরেন আপনার একটা অ্যাপার্টমেন্ট আছে, আপনি ধরেন রূপায়ণে কাজ করেন, আপনার উত্তরাতে আছে, সেল থেকে আছে ধানমন্ডি, তাহলে আপনি ধরেন আপনারা আবার সেলসম্যানরা যারা কাজ করে তারা আবার একটা কমিউনিটি আছে। তো বলে যে তোমার কাস্টমার থাকলে আমাকে দিয়ে, আমার কাস্টমার থাকলে তোমার আমি প্রফিট শেয়ার করবো। তারা মিলা আবার ইয়ে করে। আগের স্লাইডটা হচ্ছে ল্যান্ড, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল স্পেস, ইন্ডাস্ট্রি প্লট, জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট, ফিউচার ডেভেলপমেন্ট ল্যান্ড, এটা ছিল। আচ্ছা, ডিজিটাল লিস্টিং, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করতে পারবেন, অনলাইনে চাহিদা তৈরি করতে পারবেন। কমিশন ওয়ার্কফ্লো, ডিল ক্লোজ মানে আপনার ইনকাম কোনো ইনভেস্ট ছাড়াই, মানে একটা ডিল ক্লোজ করছে, ধরেন আমার প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন, ডিল ক্লোজ হয়েছে, আমি আপনাকে আপনার কমিশনের টাকা দিয়েছি, আপনার কোনো পুঁজি টুজি লাগলো না। অন্যের ইনভেন্টরি লেভারেজ করা, জমি ফ্ল্যাট আপনার না, কিন্তু বিক্রি করবেন, প্রফিট করবেন আপনি, মানে আরেকজনের ইনভেন্টরি, সব সিস্টেমটা আরেকজনের, কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। পয়সা লাগবে না, লাগবে ব্রেন, নেটওয়ার্ক, সঠিক গাইডলাইন। পয়সা লাগবে না, পয়সা ছাড়াই আজকাল ব্যবসা করা যায় যদি সঠিক গাইডলাইন, সঠিক স্কিল থাকে। আপনাকে একটা প্রুফ দিই,
ধরেন আমি আপনাকে দিয়ে বুঝাই, আমি আপনাকে প্রস্তাব দিলাম যে ভাই আমি রিয়েল এস্টেট বিজনেসটা বুঝি, আমার দেখেন এই আমি প্ল্যানটা দেখাইলাম, আপনার বিশ্বাস হলো, বললাম যে ভাই আপনি টাকা ইনভেস্ট করেন, আমি আমার মেধাটা খাটাই, আমি এটা এইভাবে উঠাইবো, ইনশাল্লাহ লাভ হইলে আপনি আমি অর্ধেক অর্ধেক নিবো। বিশ্বাস করেন যদি আপনি স্কিল হন, মানে আমি যদি স্কিল হই, আমার যদি দক্ষতা থাকে, আমি যদি ওকে কমিউনিকেশনটা বুঝাইতে পারি, টাকা দেওয়ার বাংলাদেশের লোকের অভাব নেই। কারণ মানুষ টাকা সঠিক হালাল জায়গায় ইনভেস্ট করার জায়গা পায় না। তার মানে আপনি যদি স্কিল হন, আপনার যদি নেটওয়ার্ক ভালো থাকে, আপনি যদি সঠিক গাইডলাইন জানেন, আর আপনি যদি সঠিক গাইডলাইন পান, আপনি যদি সঠিক ভ্যালুটা তাকে মানে হিকমার সাথে বুঝাতে পারেন, তাহলে টাকার অভাব হবে না ভাই। সমস্যা ইকুয়াল টু সুযোগ। আপনি দেখতেছেন মানে লেক অফ ট্রান্সপারেন্সি, মানে আপনি দেখতেছেন যে কোথায় কি সমস্যা, আমি দেখতেছি এগুলো সুযোগ। এই যে লেক অফ ট্রান্সপারেন্সি মানে ইয়া নাই, স্বচ্ছতা নাই, আপনি স্বচ্ছতা দেন, এটা তো সুযোগ। নো গাইডলাইন, গাইডলাইন নাই, গাইডলাইন দেন। এই যে আমি আপনাকে এইগুলো ভ্যালু দিতেছি, আপনি আমার প্রতি লয়াল দিতেছেন। এই যে আমি একটা কাস্টমারকে যদি বুঝাই জিনিসগুলো, যে আপনি দেখেন আপনি যে রিসোর্টে ইনভেস্ট করবেন, কক্সবাজারে ছুটি বিক্রি করতেছে বা গ্রুপ বিক্রি করতেছে, XYZ বিক্রি করতেছে, আপনি যে কিনতেছেন, তারা যে পরিমাণে, ধরেন আমি বুঝানোর সাথে বলছি, তারা যে পরিমাণে বছর শেষে প্রফিট দেয়, এই প্রফিটটা দেন, রিয়েল ক্যালকুলেশন হচ্ছে এইভাবে, তারা দেখে এইভাবে। এখন আর অন্যান্য কোম্পানি দেখে এইভাবে। আপনি যখন কোনো কোম্পানিতে নিবেন, তখন আপনি না এই জিনিসগুলো এগুলো যাই না বুঝে তারপর নিয়ে, তাহলে আপনাকে ঠকাইতে পারবে না। তাকে কিন্তু আমি বলি নাই যে মুখের থেকে কিনেন না বা মুখের থেকে কিনেন, কিছু বলি না, তাকে আমি শিখাই দিছি। শিখাই দেওয়ার পরে সে ওইখানে গিয়ে কথা বলছে, কথা বলার পরে আমার প্রতি তার একটা মানে এটা কি বলে সিম্পেথি কাজ করতেছে। সে আমাকে জিজ্ঞেস করবে আপনার কি কোনো প্রোডাক্ট আছে, থাকলে বা আপনি কোনোটা রিকমেন্ড করেন। তখন আমার সুযোগ থাকলে আমি করবো, বা আমার প্রোডাক্ট থাকলে আমি বলবো। কিন্তু সে যদি ওইখান থেকেও কিনে, আমি শিখাই দেওয়ার পর সে উপকৃত, সারা জীবন সে আমার প্রতি লয়াল থাকবে। খেয়াল করে দেখেন গাইডলাইন, কাউকে হেল্প করলে কি হয়। ফেয়ার এন্ড কনফিউশন, মানে এই যে ভয়, মানে দুর্নীতি করে, কনফিউশন বলে একটা দেয় আর একটা, এগুলা যেহেতু বেশি সমস্যা, এইগুলা ছাড়া আপনি এগুলার বিপরীতে শুরু করেন, আপনি অনেস্ট ভাবে শুরু করেন, তাহলে তো আপনার সুযোগ। জিরো কাস্টমার এডুকেশন, মানে কাস্টমাররা আসলে বুঝে না কোন জায়গায় কখন ইনভেস্ট করতে হয়, রাইট প্লেস চিনে না, কোথায় কোন জায়গায় সময় জমি কিনতে হয়, কিভাবে কিনতে হয়, কিনার প্রসেস গুলো কি কি। জমি কিনবে না ফ্ল্যাট কিনবে, ফ্ল্যাট কিনলে লস কি লাভ কি, জমি কিনলে লাভ কি লস কি, দোকান কিনবে নাকি অন্য কিছু কিনবে, এগুলা তাদেরকে গাইড করেন। মানুষ অনেক কিছু জানে না, একদম জানে না, আমি দেখছি মানুষের সাথে কথা বলে, একদম একদম বেসিক নলেজ আছে কিছু কিছু মানুষ, আর 90% মানুষের নলেজ নেই। র্যান্ডম প্রাইজিং, প্রাইজিংটাও বুঝে না যে আসলে এখানে কতটুকু প্রাইস হওয়া উচিত, এই প্রাইস আমি কিনলে আমার রিটার্ন ROI কত আসবে, ওইখানে কিনলে কত আসবে, এগুলো নিয়ে কথা বলেন। যেখানে সমস্যা বেশি সেখানে বড় আয়, বড় সুযোগ। পৃথিবীতে ব্যবসায়িকরা খালি সমস্যা খোঁজে, সমস্যা পাইলে এটা বিজনেস দাঁড় করায়। আর আপনি সমস্যা দিকে ভয় পাইতেছেন, আপনি কোন লেভেলে আছেন বলেন। আমরা সমস্যা দিকে ভয় পাই, আর যারা যারা ওই যে ব্রেন থিঙ্কিং করে, যারা চিন্তাশীল, যারা তারা সমস্যা দেখলে খুশি, ও অপরচুনিটি পাইছি। আমরা কি মার্কেটিং আগে শিখবো নাকি প্রেজেন্টেশন স্কিল আগে শিখবো, কোনটা আগে শিখবো বলেন। মার্কেটিং আগে শিখবেন না প্রেজেন্টেশন আগে শিখবেন? একটু পরে উত্তর আসবে। প্রেজেন্টেশনের ভিতরে মার্কেটিং সেল সবকিছু আছে। দেখেন ইয়ে কি বলতেছে, ওর নাম হচ্ছে সেথ গডিন, হ্যাঁ, ও হচ্ছে মার্কেটিং এর উপর এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মার্কেটার, হ্যাঁ, বড় মার্কেটার হচ্ছে। দেন অনেকে বলতেছে মার্কেটিং, অনেকে বলতেছে প্রেজেন্টেশন। আমি বলি কি প্রেজেন্টেশন মানেই তো, প্রেজেন্টেশনের ভিতরে মার্কেটিং আছে, সেলস আছে, কমিউনিকেশন আছে, সব আছে। মার্কেটিং এর ভিতরে বাকি সবকিছু নাও থাকতে পারে। আমি কি বুঝে দিয়েছে, প্রেজেন্টেশন শিখেন তার মানে সবই শিখে ফেলছেন। মার্কেটিং না জানলে প্রেজেন্টেশনটা তো, প্রেজেন্টেশন পারলে তো মার্কেটিং শিখে প্রেজেন্টেশন শিখতে হবে। মানে আপনি বলতেছেন মানে গাড়ি চালায় যাইতেছি, গাড়ি চালালে তেল তো ইঞ্জিনে আছে না, চলে কিভাবে, আমি এটা বুঝে দিয়েছি। প্রেজেন্টেশন শিখেন, সব শিখে ফেলবেন। মার্কেটিং তো শিখবেনি, সেলস তো শিখবেনি। মার্কেটিং প্রেজেন্টেশন ঘুরে গেলে কাছাকাছি, মা ওই খালাতো ভাই মামাতো ভাই। আমি যেটা বলি এদিকে ফোকাস দেন। দেখেন গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করবো, একদম লেজার ফোকাস, খুবই গভীর মনোযোগ। এখন যেটা শিখবো মেসেজ লিখেন না ভাই, এখন এদিক তাকান, এদিক তাকান, এদিক তাকান, এই চাকলুর মাথার দিকে তাকান। এই ভদ্রলোক পৃথিবীতে অনেক মানুষকে হেল্প করছে। আমি দুষ্টুমি করে টাকলো বলছে, রাগ করেন না, কেন টাকলো বলছি এটা বলবো একটু পরে। ও হচ্ছে মার্কেটিং এর সংজ্ঞা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। ওর লাস্ট আপডেট স্টেটমেন্ট হচ্ছে যে মার্কেটিং কে মার্কেটিং মনে হয় না, সেটাই পৃথিবীর সেরা মার্কেটিং। এইটা বলতেছে পৃথিবীর সেরা মার্কেটার। আর আমি বাংলাদেশ থেকে আমি শাকিল বলতেছি এটা ভুল কথা। যে মার্কেটিং কে মার্কেটিং মনে হয় না, এটা যদি সেরা মার্কেটিং হয়, আমি বলি এটা বড়শি দিয়ে মাছ ধরা। কেমন দেখেন, আপনি খাবার দিছেন বড়শির মধ্যে, মাছ বুঝে নাই, মানে তাকে ধোকা দিছেন, সে এসে খাবার খাচ্ছে, তারপর তারা উঠাই ফেলছেন। যে মার্কেটিং মনে হয় না, ওই মার্কেটিং করছেন। বড়শিতে যে খাবার আছে, এটা যে আসলে অরিজিনাল খাবার না, নদীতে ভাসমান খাবার না, এটার ভিতরে যেটা বড়শি দিয়ে রাখছেন, সেটা বুঝে না, খাইয়ে ফেলছেন। দেখেন আপনি দেখেন ইসলাম কি বলে,
যখন ওই যে বুখারী বুখারী শরীফটা যে লিখছে, ওনার নাম তো বুখারী রহমতুল্লাহ আলাইহিস সালাম, মানে আমি নামের সাথে কি বলতে ওইটা আমার ভুল হইতে পারে, মানে ওই বুখারী যে উনি উনি করে তখন কত সচেতন ছিল, একটা হাদিস রাইট হওয়ার পরও নেয় নাই কেন? একটা বাচ্চা বলছে যে এই সাহাবী এই পশুরে মানে ধরেন ঘোড়া বা উট বা কোনো কিছুরে খাবার দেখায়, লোভ দেখায়, যেটা আগায় আসে, তার বাবা লোভ দেখে আগায় আসে, এভাবে বাড়িতে নিছে। মানে পশুকে খাবার দেখায়, লোভ দেখায় দেখায় বাড়িতে নিছে, মানে ঘরের দিকে নিছে আর কি, মানে খামারের দিকে নিছে। এইটা বাচ্চাটার চোখে অপরাধ মনে হয়েছে যে সে এটা ধোকা দিছে, আশা দিয়ে দিয়ে দেয় নাই। বুখারী রহমতুল্লাহ আলাইহিস সালাম বা মানে আমি ভুলে গেছি মানে রাদিয়াল্লাহু তাআলা বা কি বলতে হয় আমার মাফ করবেন, উনি এইটা থেকে ওই হাদিসটা নেয় নাই। তার মানে এটা ওই ওই কথাটা ওনার লাগছে যে না এই জিনিসটা আমি হাদিসটা নিতে পারবো না। আলেমরা আরো ঘটনাটা, যারা আলেম ওলামা আছেন তারা আরো জিনিসটা আরো সুন্দরভাবে আপনাদের ব্যাখ্যা করতে পারবে, আমি জাস্ট বুঝানোর সাথে বলতেছি। তাইলে যে মার্কেটিং মার্কেটিং মনে হবে না, ওইটা যদি সেরা মার্কেটিং হয়, আমি মনে করি এটা আমার কাছে রাইট না, আপনার কাছে রাইট মনে হয়, আমার কাছে মনে হয় এটা একটা ধোঁকা। মার্কেটিং মার্কেটিং এর মতো মনে হওয়ার দরকার কি আর না হওয়ার দরকার কি? আমার কাছে মনে হয় রাইট হচ্ছে, আমি ভাবছি যে অন্যভাবে মন থেকে কাউকে হেল্প করার চেষ্টা করা হচ্ছে সবচেয়ে বড় মার্কেটিং, মন থেকে। হ্যাঁ, আমি মন থেকে আপনাকে হেল্প করতে যাচ্ছি, এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মার্কেটিং। কারণ কি, তখন সামনের মানুষটা যখন বুঝে যে আসলে লোকটা আমাকে হেল্প করতে চায়, এখানে তার টাকা বা বিক্রির উদ্দেশ্য না, এটা যখন বুঝে ভাই বিশ্বাস করেন, তার হার্ট আপনার হার্ট এক হয়ে যায়, তার তার আপনার প্রতি মহব্বত বেড়ে যায়, তার হৃদয় আপনার জন্য একটা জায়গা তৈরি হয়, একটা ফাঁকা হয়ে একটা জায়গা তৈরি হয় আপনার জন্য। এর চেয়ে বড় মার্কেটিং পৃথিবীতে কোনো মার্কেটিং আছে যে মন থেকে আপনি কাউকে হেল্প করতে চান? ওই কৌশল করে যে মার্কেটিং মার্কেটিং মনে হবে না, কৌশল করে মার্কেটিং করার দরকারটা কি? মানে মানুষকে এরকম বসি দিয়ে ধরার দরকারটা কি? আমি তাকে হেল্প করতে চাইবো, সে আমাকে কিনলেও হেল্প করবো, না কিনলেও হেল্প করবো, এটাই তো এটাই আমি মনে করি সবচেয়ে বড় মার্কেটিং। সে কিনলে আমার কাস্টমার হবে, না কিনলে আমার লয়াল, কিনলেও লয়াল কাস্টমার, না কিনলেও লয়াল কাস্টমার, না কিনলেও সে আমার জন্য দোয়া করবে, আমার প্রতি শ্রদ্ধাবোধ থাকবে, আমার প্রতি মহব্বত থাকবে, আমার প্রতি বিশ্বাস থাকবে। বিশ্বাস থেকে মানুষ কিনে, আর কোনো কিছুর জন্য কিনে না, বিশ্বাস থেকে কিনে। বিশ্বাসটা ধরে রাখতে পারলে আপনার লয়াল কাস্টমার। আমি পরে দেখাইতেছি আপনাকে ডিপ মিনিংস। যখন মানুষ মনে করে তাকে কিছু শেখানো হচ্ছে, তাকে ভ্যালু দেওয়া হচ্ছে, তাকে সাহায্য করা হচ্ছে, তখন সে না কিনলেও আমার বিন্দু পরিমাণে কষ্ট হয় না। যখন বিক্রি করা হচ্ছে, এই অনুভূতিটা আসে না, ঠিক তখনই মার্কেটিং কাজ করে। মানে আমি কোনো কিছু আপনার কাছে বিক্রি করতেছি, এটা অনুভূতি আপনার কাছে আসে নাই, আপনি মনে করছেন লোকটা আমাকে হেল্প করতেছে, এইটাই সবচেয়ে বেশি কাজ করে। এইটা হলো পৃথিবীর সেরা মার্কেটিং। বাংলাদেশের মানুষ, আমার কথাটা তো ওয়ার্ল্ড ওয়াইড যাবে না, ওদের কথা থাক, আমি ওইটা যাওয়া না যাওয়ার বিষয় না। আমি যেভাবে থিঙ্কিং করে, আমার প্রতিটা মানুষের ফিলোসফি ভিন্ন থাকতে পারে না, আমার ফিলোসফি অনুযায়ী আমি আপনার বলতেছি। প্রোডাক্ট অফার মানে আপনি দেখেন সেলস যে করতে চান, সেল করে চিল্লায় সেলস করার জন্য অফার হচ্ছে এমন গুরুত্বপূর্ণ জিনিস। ধরেন এটা পার্সেন্টেজ আমি কত পার্সেন্ট এটা দিব, মানে আপনার ভালো একটা অফার হলে সেলস মানে তুলির মধ্যে হয়ে যায়, আর অফারটা খারাপ হলে যান জীবন দিয়েও সেলস করতে পারবেন না। অফার এত গুরুত্বপূর্ণ, অফার ছাড়া এই দুনিয়া চলে না। অফারের পাগল সব জায়গায়, সৃষ্টি করতে অফার দেয়। দেখেন ভাবুন তো, সৃষ্টি করতে আমাদের অফার দিয়েছেন, ইবাদতের বিনিময়ে জান্নাত, কষ্টের বিনিময়ে পুরস্কার, ধৈর্যের বিনিময়ে সাহায্য। সৃষ্টি করতে অফার দেওয়া শিখাই দিচ্ছে আমাদের কাছে, আমরা অফার দেওয়া ভুলে গেছি। কাঞ্চন স্যারে বলে অফার দেওয়া হচ্ছে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক কাজ, এটা না করলে আপনি গুনার ভাগী হবেন। উনি যেভাবে বুঝায়, কেন বুঝায় দেখেন, আমি যদি আপনাকে ধরেন অফার না দেই, এই ভাই চলে নামাজ পড়তে গেলে এখন এই রমজান মাস 70 রাকাতের 70 গুণ সওয়াব বেশি পাবেন, এই অফারটা না দিলে আপনি ধরেন গেলেন না। কথার কথা বুঝাইতেছি, আপনি অফার না দিলে তো অনেক কিছু না। সৃষ্টিকর্তা কিভাবে অফার দিচ্ছে দেখেন না, এই পৃথিবী কোনো সম্পর্ক, কোনো লেনদেন, কোনো বিজনেস কিছুই অফার ছাড়া টেকে না, কিচ্ছু টেকে না। কিন্তু মনে রাখবেন, দুর্বল অফার মানুষকে বিভ্রান্ত করে, জোর করা অফার মানুষকে মানে দূরে ঠেলে দেয়, এইগুলা দেওয়া যাবে না। অফার নিয়ে আরেকটু পরে বলবো, বা শেষের দিকে বলবো, এখন একটু বলি। শক্তিশালী অফার সবসময় উইন উইন থাকে। সৃষ্টিকর্তা দেখেন অফার দিচ্ছে কিরকম, তুমি এই দুনিয়া তো শান্তি পাবা, আখিরাতে শান্তি পাবা, তুমি সফল মানুষ হবা, তুমি যদি এই কাজগুলো করো, এটা বিনিময়ে তোমার জন্য এটা আছে, এটার এই জিনিসটা একটা অফার আছে, এটার বিনিময়ে এটা। কাস্টমার মানে শক্তিশালী অফার সবসময় উইন উইন সিচুয়েশনে থাকে না। কাস্টমার পায় ভ্যালু, বিজনেস পায় গ্রোথ, কাস্টমারও জিতলো, আপনার বিজনেসও জিতলো। অফার মানে ডিসকাউন্ট না, অফার মানে এমন একটা প্রস্তাব যা না বলার সক্ষমতা মানুষের নাই। আমরা মানে ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট, দাম কমানো, এগুলো অফার মনে করি। কি ভুল জায়গায় আছি বলেন তো। হাই ভ্যালু প্রোডাক্ট ট্রেডিশনাল অফার কেনে না, এটা কাজ করে না। হাই ভ্যালু প্রোডাক্ট ট্রেডিশনাল অফার কাজ করবে না। হাই ভ্যালু প্রোডাক্ট মানে দাম বেশি না, হাই ভ্যালু প্রোডাক্ট মানে শুধু দাম বেশি না, এটা বিশ্বাসের বিজনেস, এটা আইডেন্টিটির বিজনেস, এটা ভিশনের বিজনেস।
ট্রেডিশনাল অফার যেখানে ফেল করে, কি কারণে ফেল করে জানেন? ডিসকাউন্ট দেখলে ভ্যালু কমে যায়, সস্তা করলে বিশ্বাস নষ্ট হয়, ফিচার বললে ইমোশন তৈরি হয় না। আমরা খালি বলে ধরেন মোবাইল বিক্রি করতেছি, মোবাইলের এটা এটা মানে যে কোনো বিষয় খালি এটা ফিচার বলতে বলতে একদম মুখে ফেনা তুলে ফেলি, আমার কি খাটি, আমার কি মধু, আমারটা এইভাবে মানে আমারটা এটা সেটা, এটা তো ভাই সবাই বলে। ইমোশন তৈরি করতে হবে কি দিয়ে বলেন? আপনি ইমোশন তৈরি করতে গেলে আপনাকে তখন বলতে হবে আপনার ঘি খাঁটি মাটি এগুলা না, খাঁটি মাটি সব বলতেছে বলে বলে ফেনা তুলে ফেলতেছে। আপনি বলতে হবে জানেন অনেক দিন আগে থেকে এই ছোট্টবেলা যেটা ঘিয়ের গন্ধ, যে মা আপনার প্লেটে ভাতের সাথে দিত, ওই গন্ধটা অনেক দিন যাবত আপনি পান না, তাই না? ওই গন্ধটাকে আবার পেতে চান? মনে পড়ে মা তো অনেকদিন আগে মারা গেছে, খাবার টেবিলে কি আবার মার ওই গন্ধটা, ঘিয়ের গন্ধটা শুনলে মার গন্ধটা পাবেন, মনে হবে মা পাশে থেকে দিচ্ছে। এই যে একটা ইমোশন টাচ করছেন, ও ঘি না কিনে থাকবে কই? ওর তো মার কথা মনে হয়। ওই মানে আপনি আপনার মা যে ঘিটা আপনাকে দিতে, যে গন্ধটা, এটা আবার আপনার সন্তানের প্লেটে আপনি দিবেন। এই যে ইমোশন তৈরি করছেন আপনি, গিয়ে এবার কি দিয়ে বানাচ্ছেন দেখার বিষয় না। তো যাই হোক, আমি পরে এগুলোতে আসবো। হাই ভ্যালু কাস্টমার কেনে, মানে হাই ভ্যালু কাস্টমার কেনে না, অফার প্রাইস বোনাস এগুলো কিনে না। আপনি বলছেন অফার দিলাম, দাম কমালাম, প্রাইস কমাইলাম, বোনাস দিলাম, একটা টিভি দিলাম, ফ্রিজ দিলাম, সাথে না। হাই ভ্যালু কাস্টমার কেনে ভিশন, অথরিটি, ট্রান্সফরমেশন। সে কোত্থেকে কোথায় যাবে, তার এটা কিনলে কি হবে, না কিনলে কি লস হবে, তার ভিশনের সাথে এটা মিলে কিনা, তার অথরিটি, আপনি আপনি যে আপনার অথরিটি, আপনি তাকে সঠিক জিনিসটা বুঝাই দিবেন। কেন একই জায়গায় বিল্ডিং করলে একজনের ফ্ল্যাটের স্কোয়ার ফিট 10,000, শান্তারটা 15,000, 5,000 বেশি কেন? অথরিটি, অথরিটি। হাই ভ্যালু কাস্টমার কেন? ভীষণ অথরিটি, ট্রান্সফরমেশন। হাই ভ্যালু প্রোডাক্ট অফারে সেল হয় না, হাই ভ্যালু প্রোডাক্ট সেল হয় বিশ্বাস আর অবস্থান দিয়ে। অবস্থান বলতে এখানে আমি অনেক কিছু বুঝেছি। লোকেশন বলতে পারেন, আপনার অথরিটির অবস্থান বলতে পারেন, আপনার নিজের পার্সোনাল অবস্থান বলতে পারেন, আপনার বিশ্বাসের অবস্থান বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন। এত কিছু না লিখে শুধু একটা লিখেছে অবস্থান। আপনার জায়গার লোকেশনটা কোথায়, আপনার ফ্ল্যাটের লোকেশনটা কোথায়, এটা হইতে পারে। তাইলে বিশ্বাস, বিশ্বাস তৈরি হয় কিভাবে বলেন? আসেন আমরা শিখবো এগুলো ইনশাল্লাহ। হোয়াই প্রেজেন্টেশন ম্যাটার্স ইন হাই ভ্যালু প্রোডাক্ট সেলস। প্রেজেন্টেশন ম্যাটার্স কেন? চলেন দেখি। মানুষ প্রোডাক্ট কিনে না, মানুষ প্রেজেন্টেশনের ভিতরে বিশ্বাসটা কিনে। এটা আমার একটা কোড। মানুষ প্রোডাক্ট কিনে না, প্রেজেন্টেশনের ভিতরে বিশ্বাসটা কিনে। খেয়াল করে দেখেন, আমি ঠিক এই চেয়ারটাতে বসা, এই যে এইভাবে মানে এইখান থেকে আমি একটা কোরআন এখান থেকে মানে এখানে জাস্ট বন্ধ করে এইভাবে ঘুরে এখানে একটা কথা বলছি, এখানে একটা ক্যামেরা আমার ছেলে লাগিয়ে রাখছে, এই এক কন্টেন্ট আমি যখন স্ক্রিনশট রাখছিলাম তখন হচ্ছে 14 মিলিয়ন ছিল। এরপরে এটা 26 থেকে 25 যেন গেছে, কিন্তু তখন আর আমি এটা স্ক্রিনশট রাখি নাই, ভাবছি এটা তো পাবোই। এড অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাওয়ার কারণে আমি আর ওইটা পাই না। অন্য ওই কন্টেন্টটা পাই, কিন্তু ওই যেটাতে রিচ বেশি হয়েছে ওইটা পাই না। এই পরিমাণে রিচ হয়েছে কেন জানেন? তারা ধরেন, আমি বুঝাইতেছি এটা যে কারণে, ধরেন আমি একটা প্রেজেন্টেশন দিলাম, একটা কন্টেন্ট করলাম, মানুষ ধরেন আমি বললাম কি দিয়ে বুঝাই, ধরেন ধরেন আমি এই ওয়ালেটটা, লেদারের এই ওয়ালেটটা নিয়ে আমি একটা কন্টেন্ট করে অ্যাড রান করলাম। আমার প্রশ্ন হচ্ছে আপনি এটা কিনছেন, আপনি কি বলেন তো এটা দেখছেন, হাতে ধরছেন, এখন যখন কিনলেন দেখেন নাই, হাতে ধরেন না, দেখেন নাই, ব্যবহার করেন নাই, ভালো খারাপ জানেন না, তাহলে কিনলেন কেন? খেয়াল করে দেখেন, একদম ব্রেনে ঢুকেন, সাইকোলজি বুঝেন। তাহলে কিনলেন কেন? কিনছেন আমার প্রেজেন্টেশনের ভিতরের বিশ্বাসটা আপনার কাছে ট্রান্সফার হয়ে, আপনি বিশ্বাস করছেন, আপনার আগের বিশ্বাসটা সরাই আমার বিশ্বাসটা ঢুকাইছি, আপনি বিশ্বাস করছেন না জিনিসটা অথেন্টিক হবে, জিনিসটা ভালো হবে, যা বলতেছে এই হিসাবে তো আমি জিতি, আমার তো তাহলে উইন, এটা কিনলে তো এই দামে এটা আমি জিতি, এইটা বিশ্বাস করছেন, পরে কিনছেন। কিনার পরে 4 দিন পরে কি আপনি হাতে পাইছেন, 5 দিন পরে পাইছেন, এরপরে ব্যবহার করছেন, তারপরে ভালো খারাপ হয়েছে তো পরে, তারপরে ভালো হইলে আমাকে আরোটা অর্ডার দিচ্ছেন বা আমার ব্যাপারে ভালো পজিটিভ ধারণা হয়েছে, খারাপ হইলে তো আমাকে রিটার্ন দিচ্ছেন বা আমার কাছে আর কোনোদিন কোনো কিছু নিবেন না। তাহলে প্রোডাক্ট পাইছেন 4 দিন পরে, প্রোডাক্ট দেখে তো প্রোডাক্ট কিনেন নাই, কিনছেন কি দেখে দেখেন। মানুষ প্রোডাক্ট কনজিউম করে না, মানুষ কনজিউম করে আপনার কন্টেন্ট। আগে কন্টেন্ট কনজিউম করে তারপরে প্রোডাক্ট। কন্টেন্ট আপনার ভালো না, প্রোডাক্ট ভালো হলেও চলবে না। কন্টেন্ট আপনার ভালো, প্রোডাক্ট খারাপ হলেও চলে যাবে, পরে হয়তো আপনার সাস্টেন করতে পারবেন না, এটা আলাদা বিষয়। তার মানে আমার এখনো মনে আছে কাঞ্চন ভাইয়ের আমি একটা ইয়া দেখছিলাম, আর্থিক সমৃদ্ধি ভাগ্যের উপর নির্ভর করে না, মানি ম্যানেজমেন্টের একটা কন্টেন্ট দেখছিলাম। কন্টেন্টটা দেখে আমি ভাবছি লোকটা এত সুন্দর করে কথা বলে, ব্লেজার টেলেজার পরা, গায়ের রং কালো হলো, মানে আবার তখন একটু স্বাস্থ্য মস্ত ভালো ছিল, হচ্ছে লোকটা এত সুন্দর করে কন্টেন্ট করে, কথা তো বলে সুন্দর করে। আচ্ছা কিনি, 3,000 টাকার কথা কিনছিলাম। কিনার পরে এই এক ট্রেনিং দেখে ওনার পুরা সাথে সাথে আমি তখন জিজ্ঞেস, ওনার কত ট্রেনিং আছে, সবগুলো বান্ডেল কিনো বা বান্ডেল বলো। তখন ইসরাত ছিল, ইসরাতকে ফোন করে বলছি যে আপনি যতগুলো আছে সবগুলো আমাকে দেন, কেন আমি বুঝছি লোকের ভিতর দম আছে, ওর কাছে আমি কিছু জিনিস শিখতে পারবো। এখন প্রোডাক্ট তো আমি পাইলাম পরে,
কিনলাম তো ওনার কন্টেন্টটা দেখে কনজিউম করে সাথে সাথে কিনলাম, কিনা বাকি এবারে কিনে ফেললাম। ওনার কি কি কোর্স আছে, ব্রেভ নাম শুনলাম প্রথম, আমি ব্রেভ শব্দের অর্থ যে সাহস এটাও জানতাম না, সত্যি কথা যেটা। আমি বলছি ব্রেভ, ব্রেভ আবার কি? এটার দাম তখন এটা 1.5 লাখ টাকা ছিল, 1.5 লাখ টাকা না, 1.5 লাখ টাকা ফার্স্ট বেশি ছিল, তখন 2,10,000 টাকা ছিল। যে কারণে বলতেছি কথাটা, তাইলে আমি কিন্তু ওনার ওই কন্টেন্টটা দেখে কিনছি। মানুষ আমার কন্টেন্ট দেখে হাজার হাজার মানুষ কিনে ফেলছে, মানুষ শেয়ার করছে, একজন মানুষ আরেকজন শেয়ার করছে, এইভাবে এইভাবে এত মিলিয়ন মিলিয়ন হয়েছে। আমি মানে 2 বছর টপ র্যাঙ্কিং এ ওই শেয়ার মধ্যে আমার এই কন্টেন্টটা ছিল। এটা অন্যরা রিচার্জ করতে গিয়ে মানুষদেরকে বুঝে দিকে, এই গুগল অ্যানালাইটিক না কি যেন বলে, ওইগুলো বুঝে দিকে আমার এটা ট্রেনিং এর মধ্যে শিখাইতো। আমার খুব ভালো লাগতো এটা যখন জানতে পারছিলাম। আমি কাস্টমার কি প্রোডাক্ট দেখে প্রোডাক্ট কিনে? জীবনও না। আচ্ছা, যদি প্রোডাক্ট দেখে প্রোডাক্ট কিনে, যে ফ্ল্যাট বিক্রি করে, যে বিল্ডিং মানে যে রিয়েল এস্টেটে প্রোডাক্ট বিক্রি করে, এটা কি প্রোডাক্ট বাস্তবে আছে? প্রোডাক্ট দেখে প্রোডাক্ট কিনলে এটা পুরাটাই যে ইমাজিনেশন, কল্পনায় দেখাইতেছে আপনাকে 3D তে। এখন জমির মধ্যে এখন পর্যন্ত পাইলিংও করে নাই, তাহলে প্রোডাক্ট দেখে কি প্রোডাক্ট কিনছে? আপনি তাকে যেভাবে বুঝাইছেন, যেভাবে প্যাকেজিং করছেন, যেভাবে তার সামনে প্রেজেন্টেশন করছেন, ওইটা দেখে সে কিনছে। তাহলে কমিউনিকেশন স্কিল কি লেভেলের, প্রেজেন্টেশন স্কিলটা কি লেভেলের দরকার, মার্কেটিংটা কি লেভেলের দরকার। প্রোডাক্ট ভালো হওয়াটাই গুরুত্বপূর্ণ না, হাই তবে ভালো হইতে হবে, গ্রেট না গুড হইতে হবে। হাই ভ্যালু প্রোডাক্ট মানুষ চোখে দেখে না, কিনে না, দাম দেখে সিদ্ধান্ত নেয় না। হাই ভ্যালু প্রোডাক্ট কিনে বিশ্বাস দেখে, বোঝাপড়া দেখে, প্রেজেন্টেশনের গভীরতা দেখে। খেয়াল করে দেখেন, আমার আমার একজন পার্টনার আছে আসলাম ভাই, রেজিস্টার ইঞ্জিনিয়ার। ওনার জর্সিটিতে 3টা প্রজেক্ট আছে। ধরেন উনি এটা বিক্রি করতে হিমশিম খাচ্ছে, উনি ইঞ্জিনিয়ার হওয়ার পরে। আবার ধরেন জুবিয়ন দুম তারাকা বিক্রি করে ফেলতেছে, আবার XYZ জুম তারাকা বিক্রি করে ফেলতেছে। পার্থক্য কি? উনি কিন্তু যোগ্য, উনি কিন্তু রাইট পার্সনই, কিন্তু রাইট পার্সন এই জায়গায়, কিন্তু ওই জায়গার মধ্যে যে প্রেজেন্টেশনের রাইট পার্সন না। প্রেজেন্টেশন আরেকজনের রাইট পার্সন, হ্যাঁ দুম দুম করে বিক্রি দিতেছে, ওনারটা বিক্রি দিতেছে না, ওনারটা সুন্দর লোকেশনে এমন দামেও কম হচ্ছে না। তাইলে প্রেজেন্টেশনের পাওয়ারটা বুঝছেন? কারণ প্রেজেন্টেশনটা দেওয়ার পরে তো আপনার প্রতি বিশ্বাস আসবে। প্রেজেন্টেশনের ভিতরে তো বিশ্বাসটা, এখন আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন দুর্বল, আপনার প্রতি বিশ্বাস আসে না, লোক ভালো, আপনি লাভ হবে কি? কারণ প্রেজেন্টেশনের ভেতরে থাকে সঠিক কন্টেন্ট, যে মানুষ বুঝতে সাহায্য করে, শক্তিশালী কমিউনিকেশন যা মানুষকে অনুভব করায়, মানে ট্রাস্ট যা মানুষকে ডিসিশন নিতে বাধ্য করে, এগুলো সব প্রেজেন্টেশনের ভিতরে। হাই ভ্যালু সেলস মানে জোর করা নয়, হাই ভ্যালু সেলস মানে মানুষকে ক্লিয়ারিটি দেখানো, ক্লিয়ারিটি মানে একদম স্বচ্ছভাবে আয়নার মতো দেখাবেন। Why funnel work best for high value product? Why? ফানেল বুঝেন? ফানেল না, এটা জার্নি। এটা কেন হাই ভ্যালু বিজনেসের মধ্যে কাজ করে? সব জায়গায় কাজ করে, এটা ছাড়া কাজ করবে না। এই যারা আপনার পাগল হয়ে যাবে, হাই ভ্যালু প্রোডাক্ট সরাসরি সেলস করে না, দাপে দাপে সেলস হয় এটা। কারণ হাই ভ্যালু প্রোডাক্ট কাস্টমার শুরুতে থাকে স্ট্রেঞ্জার মানে কি বুঝেন? ধরেন আমি কুমিল্লা গেছি, আমার মানে যেহেতু কুমিল্লা আমার জন্মস্থান, তাহলে কুমিল্লা গেছি, আমি কুমিল্লাতে রসমালাই কিনছি, কিনা গাড়িতে উঠছে, পাশের সিটে একজন ভাই বলছে, আমি খুললা দিয়ে বলতেছে ভাই এই রসমালাইটা একটু খান। ওই লোক খাবে? আমি বলছি ভাই কুমিল্লার বিখ্যাত রসমালাই, আপনার বাড়ি বরিশাল, একটু খান না ভাই, একটু খান। হ্যাঁ এইভাবে তাকাইস। কারণ কি? সে বুঝতেছে যে এই রসমালাই খাওয়াই আমার মোবাইল টোবাইল টাকা পয়সা আমি সব নিয়ে যাবো। কারণ আমি ওর কাছে স্ট্রেঞ্জার, ও আমাকে চিনে না, আমি ওর নোন না, আননোন। এই লোকটাকে যদি বলি ভাই আমি আপনি কোথা থেকে আসছেন, কি লেনদেন, অনেকক্ষণ গল্প করি, বা সে কেসে আসছিলাম, বা ছোট বাচ্চাটা বলছে যে আপনি কুমিল্লা গেলে রসমালাই নিয়ে এসো, 3-4 প্যাকেট নিছি। তো এটা সিরিয়ালে থেকে অনেক নিতে হয়, তো আমি 2 প্যাকেট 4 প্যাকেট দিয়ে দিছি। আপনি যদি বরিশালের, অনেকক্ষণ কথাবার্তা সম্পর্ক হয়ে গেছে, সম্পর্ক হওয়ার পরে বলছে আপনি যদি বরিশাল, আপনি 1 প্যাকেট নিয়ে যান বা আপনি একটু খান, তখন তো কিন্তু খাবে। কারণ তখন সেই স্ট্রেঞ্জার না। এই যে জার্নি, এই যে একটা রিলেশন বিল্ড করার পর অফারটা দেওয়া, এইটা হচ্ছে ফানেল। আমি যদি একটা আপনাকে ভাবে বলি, মানে এই জিনিসটা যদি, কারণ হাই ভ্যালু প্রোডাক্ট কাস্টমার শুরুতে থাকে অপরিচিত স্ট্রেঞ্জার, সন্দিহান বয় ভিত্তিক সিদ্ধান্তে আটকে থাকে। তাকে সরাসরি অফার দিলে সে কিনবে না, সে দৌড় দিবে। তাকে একটা জার্নিতে নিতে হয়, এই কারণে ফানেল সবচেয়ে বেশি কাজ করে, একটা জার্নিতে নিতে হয়। ধরেন এক্সাম্পল বুঝাইতেছি, আমি যদি অ্যাড রান করতাম ফেসবুকে, তার যদি বলতাম যে আমার 4 লাখ টাকার একটা কোর্স আছে, আপনি কোর্সটা কিনেন, আপনার এই মানে অনেক কিছু বলছি, একজন মানুষ কিনবে বলেন আপনি? কোনোদিন সম্ভব? অথচ আমি যখন আপনাকে আইনা ফ্রিতে অনেকগুলো ক্লাস করাই, আপনি বুঝেন আমার সম্পর্কে না, এই লোকটা দম আছে, ভ্যালু আছে, এই লোকটার একটু নলেজ আছে, লাইফে এত কিছু করছে, এতগুলো বিজনেস করছে, সে আমার বিজনেসের ব্যাপারে ভালো পরামর্শ দিতে পারবে, তখন কিন্তু আপনি কনভিন্স হয়ে যান, বা আপনি লয়াল হয়ে যান, বা আপনি এটা পারচেস করে ফেলেন, আপনি কিন্তু উইলিংলি আমাকে বলেন। কিন্তু আমি যদি আপনাকে তখন দিতাম এটা,
এখন আপনার আমার প্রতি যে ধারণাটা, এটা প্রথম কি ছিল, এই করতে গিয়ে কি আসছে এটা সেটা নানান কিছু, তাই না? আপনি আমার সাথে যখন সময় কাটাতে থাকবেন, সময় এটা ফানের, আমি অংশটা জার্নিটা বুঝাইতেছি। আর 2 দিন আছে, দ্বিতীয় দিন চলে, তৃতীয় দিন চলবে, চতুর্থ দিন চলবে, যখন দেখবেন যে আপনার লাইফে আসলে আমি ভ্যালু এড করছি, আমার প্রতি আপনার একটা ভালোবাসা মহব্বত তৈরি হয়ে যাবে, ভিতর থেকে একটা ভালোবাসা ইয়ে করবে। দেখেন এটা ছোট ছোট বিজনেসম্যান না বুঝে, আপনি বুঝেন না। 3 পিসের দোকানে গেলে প্রথমে বলে, আপু আপু বসেন বসেন বসেন, এই যাও 2টা কুক নিয়ে এসো। আপনি বলেন না 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 ভাই, খাবো না খাবো না, দরকার নেই দরকার নেই। আরে আপনি কিনতে হবে না, যাও 2টা কুক নিয়ে আসো, ঠান্ডা দেখে আনবা। আনছে, 2জন বসে, কিনতে হবে না আপু, খান ভাইয়া, খান, নেন ভাইয়া নেন। আচ্ছা কি কি জন্য আসছিলেন, কার জন্য 3 পিস, এটা সেটা গল্প টল্প করতেছে। বিশ্বাস করেন, আপনার ভিতরে সাইকোলজি সে পড়তে পারে, সে বুঝে এটা খাওয়ার পরে আপনি একটা ঋণগ্রস্ত ফিল করতেছেন, আপনি ফিল করতেছেন খাইছি কিভাবে না কিনি। ফলের দোকানে গেলে একটা আঙ্গুর খাওয়াবে, একটা আমের একটু কাইটে খাওয়াবে, একটা কমলার একটা কোয়া খাওয়াবে। এইগুলো কেন তারা বুঝে, তারা বুঝে, আপনি বুঝেন না। দেখেন তারা এগুলো খাওয়ায়, মানুষ অপরাধ বোধ করে, লজ্জা পায়, কিভাবে না কিনি। তখন মনে হয় যে না, সে লোকটাতে কিনি, লোকটা খাওয়াইছে, খাওয়াইছে, চা খাওয়াইছে, এটা খাওয়াইছে। দেখেন তারা বুঝে, আপনি আমি বুঝি না। বড় বড় বিজনেসম্যানরা না বুঝলে চলবে। ফানেল, ফানেল মানে শুধু মার্কেটিং নয়, ফানেল মানে কমিউনিকেশন জার্নি, ফানেল মানে ট্রাস্ট বিল্ডিং সিস্টেম, ফানেল মানে কাস্টমার ট্রান্সফরমেশন পাথ। এই জার্নি আমি কাস্টমারকে নিয়ে যাই, প্রথম স্ট্রেঞ্জার থেকে অ্যাওয়ার করি, অ্যাওয়ার থেকে ইন্টারেস্ট জায়গায়, ইন্টারেস্ট জায়গা থেকে ট্রাস্টফুল করি, তারপর লয়াল করি, তারপর অ্যাডভোকেসি করি, মানে সে আমার আরেকজনকে আমাকে আমার কাছে প্রোডাক্ট কিনতে রিকমেন্ড করে, আরে ও শাকিল ভাই জিনিসটা ভালো, কিনো, আমি কিনছি, কথা কাজে ঠিক আছে, যাও, কোনো সমস্যা নেই, তুমি যে আমি কিনছি না 4 বছর আগে কিনছি, একদিনও মনে হয় বরঞ্চ কোনো কিছু টাইম মতো না দিতে পারলে আমার ফোন করে আরো সরি বলছে, খুব ভালো লোক সব। এই যেটা বলে কখন, যখন এই জার্নিতে নিয়ে যায়, প্রথম দিন বলবে, ফাইনাল রেজাল্ট কি, সে আমাকে বিশ্বাস করে, সে আমার ব্র্যান্ডের প্রতি লয়াল হয়, সে নিজে নতুন কাস্টমারকে রিকমেন্ড করে, সে আমার কোম্পানির অ্যাডভোকেসি হয়ে যায়। হাই ভ্যালু বিজনেস সেলস হয় না, হাই ভ্যালু বিজনেস রিলেশনশিপ তৈরি হয়। আর সেই রিলেশনশিপ তৈরি হয় যখন, তখন মানে ডিজাইন করা একটা সিস্টেম ফাইনাল জার্নি থেকে এটা তৈরি হয়। আপনি কাস্টমারকে সেখানে নিয়ে যান, সে ঠিক সেখানে আপনাকে মূল্যায়ন করে, আপনি তাকে যেখানে নিয়ে যান ওই জায়গায় আপনাকে মূল্যায়ন করে। আপনি কোথায় নিবেন, কোথেকে কিভাবে নেবেন, আপনি ঠিক করতে হবে। কাস্টমার কমিউনিটি ইজ দ্য রিয়েল অ্যাসেট। হোয়াই? কাস্টমারের একটা কমিউনিটি লাগবে আপনার। এইটা হচ্ছে এখনকার সময়ে সবচেয়ে বড় সম্পদ, টাকা পয়সার চেয়ে বেশি সম্পদ। দেখেন একটা কথা বলি, আজকের থেকে 10 বছর 20 বছর আগে যদি বলতাম যে ভাই আপনার 10 তলা একটা বিল্ডিং থাকা, আর আপনার লয়াল, মানে আপনার ইউটিউবে ধরেন লয়াল ফলোয়ার 10 লাখ ফলোয়ার থাকা, আপনার ধরেন আমি একটা বুঝাই, জাহাঙ্গীর কবিরের, জাহাঙ্গীর কবির ইউটিউবে যে ওনার যে ফলোয়ারটা আছে, এইটা আর একটা 10 তলা বিল্ডিং, আপনি কোনটা নিবেন? জাহাঙ্গীর 10 তলা বিল্ডিং এর চায়ের চেয়ে জাহাঙ্গীর কবিরের ফলোয়ার দিয়ে আয় বেশি। নতুন নতুন জাহাজে সবই বিক্রি হয় এখানে, খেয়াল করে দেখেন। তাইলে এই যে 10 তলা একটা বিল্ডিং, এত দামি জায়গার মধ্যে এত রড সিমেন্ট দিয়ে উঠেছেন, এইটার হচ্ছে ভ্যালু বেশি এই কমিউনিটিটা ওনার। ঠিক আমি এইভাবে বলতে, কাস্টমার একটা কমিউনিটি করতে হবে ভাই, গেম চেঞ্জ করতে হলে। একজন কাস্টমার একবার কিনে চলে যায়, কিন্তু একটি কমিউনিটি বারবার সেলস তৈরি করে, বারবার। তাইলে একটা কাস্টমারের কমিউনিটি তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন, কেন কাস্টমারের কমিউনিটি এত গুরুত্বপূর্ণ? এটি ট্রাস্ট ইঞ্জিন, এটি রিপিট সেল সিস্টেম, এটি রেফারেল মেশিন, এটি ব্র্যান্ড, মানে ব্র্যান্ডের মানে ইয়ে করে প্রমোশন করবে, এটা আপনার আপনার ব্র্যান্ডের প্রমোশন। যেখানে কমিউনিটি নেই, সেখানে ব্র্যান্ড দুর্বল, সেখানে সেলস অস্থায়ী, অস্থায়ী, যে কোনো সময় 10 নামতে পারে। যে যে সেখানে কাস্টমার সহজেই সরে যায়, আপনার আছে কাস্টমার, কালকে আরেকজনের কাছে কিনে নেবে, যখন কমিউনিটি না থাকবে। আর সেখানে যেখানে কমিউনিটি আছে, সেখানে কাস্টমার লয়াল হয়, কাস্টমার নিজেরাই নতুন কাস্টমার রেকমেন্ড করে, ব্র্যান্ড নিয়ে মানুষের কাছে গর্ব করে বলে। খেয়াল করে দেখেন, আপনি আইফোন চালান, আরেকজনে স্যামসাং চালায়, আইফোনের কোম্পানি আপনি চিনে না, স্যামসাং এর হ্যাঁ, স্যামসাং কোম্পানি চিনে না, স্যামসাং এর হ্যাঁ সাথে আপনি ঝগড়া লেগে যান। আবার স্যামসাং এর হ্যাঁ আপনার সাথে ঝগড়া লেগে যায়, না স্যামসাং সবচেয়ে ভালো, আইফোন সবচেয়ে ভালো, দুজনে ঝগড়া লেগে যান। কোম্পানি আপনি টাকা দিছে না ঘুষ দিছে, মহাব্বত মহাব্বত, তার প্রতি লয়াল হয়ে গেছেন, এই জন্য তার পক্ষ হয়ে তর্ক করেন। আপনার পক্ষ হয়ে মানুষ গর্ব করে তর্ক করবে, গর্ব করে আরেকজনের কাছে ইয়ে বলবে। কারণ কি, তখন একটা কমিউনিটি হয়ে যায়। হাউ টু বিল্ড কাস্টমার কমিউনিটি, সিম্পল ফর্মুলা, শেয়ার বিলিভ তৈরি করুন, মানে আপনার বিশ্বাসটা তাদের সাথে শেয়ার করে একটা শেয়ার বিলিভ তৈরি করুন, যেখানে কাস্টমার কথা বলতে পারে, শেয়ার করতে পারে, মানে কাস্টমার আপনার মানে এটা বিশ্বাস ছড়াই দিচ্ছেন, মানে কাস্টমার আপনার এখানে কথা বলার রাইট আছে, কথা বলে তার কথাটা মূল্যায়ন হয়, সে বুঝে যে না এখানে আমি প্রোডাক্ট কিনছি, মানে
আমি কচুরি পানার মতো বাইশে আসি নাই, আমার একটা কথা গুরুত্ব আছে, মূল্য আছে, এরকম একটা জিনিস করেন। তারপর হচ্ছে কমিউনিকেশন ভ্যালু দেন, মানে না সরি কন্টিনিউ ভ্যালু দেন, কন্টিনিউ ভ্যালু দিবেন, শুধু প্রোডাক্ট নয়, গ্রোথ, শিক্ষা, সাপোর্ট সবকিছু দেন। ধরেন আপনার সাথে কিনছে ধরেন একটা ফ্ল্যাট, এখন আপনি ধরেন ফ্ল্যাট কিনছে, ফ্ল্যাটের সাথে সম্পর্ক শেষ এখানে না, কাস্টমারকে কন্টিনিউ ভ্যালু দেন। ফ্ল্যাটটা কেনার পরে সে কিভাবে ইন্টেরিয়র ডিজাইন করবে তাকে হেল্প করেন, বিনা স্বার্থে করেন। সে এটার পরে ধরেন তার ইলেকট্রিসিটি বা জেনারেটর বা কোথায় কি হেল্প লাগবে এগুলো করেন, তাকে ভ্যালু দিতে থাকেন। কোনো কিছু হইলে বিভিন্ন সময় তাকে আর কিভাবে হেল্প করা যায়, কোনো এডুকেশনের মাধ্যমে, কোনো সাপোর্টের মাধ্যমে, কোনো নলেজ শেয়ারিং এর মাধ্যমে তার সাথে ওইভাবে সম্পর্ক করেন। 6 মাসে 1 বছরে খুব একটা অনুষ্ঠান করেন, তাকে দাওয়াত দেন, আইনা তার কাছে কিছু ভ্যালু বলতে শিখান, কোথায় কিভাবে কি করলে লাভবান হবে এগুলো শিখান, ভ্যালু দেন। রেকগনাইজেশন মানে কাস্টমারকে ভোক্তা নয় অংশীদার বানান, তাকে এটার মধ্যে একটা মালিকানার একটা ফিল দেন। মানুষ প্রোডাক্টের সাথে যুক্ত হয় কিন্তু কমিউনিটির সাথে আটকে যায়, আটকে যায়। আপনি আটকে ফেলেন তাকে, যুক্ত না, এখন আটকে ফেলতে হবে। এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় বিজনেসম্যানরা বলতেছে, ওই দিন এই মেঘনা গ্রুপের চেয়ারম্যান বলতেছে, ওনার নামটা ভুলে গেছি, এই চ্যানেল 71 আসছে, উনি বলতেছে বিজনেস দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, মানে সাস্টেন করতে পারতেছে না। মেঘনা গ্রুপের চেয়ারম্যানের মুখ দিয়ে এই কথাটা আসছে, এবার বুঝেন কেমন কঠিন হয়ে যেতেছে। এত কম্পিটিশন বাড়তেছে, এত পরিবেশটা ইয়ে হইতেছে, এখন আপনাকে কমিউনিটি ছাড়া আপনি সামনে আগাইতে পারবেন না। আপনি বলবেন যে স্যার আপনি, আমি এই যে পুরা জিনিসটা, পুরা জার্নি, আমি যে পুরা একটা বিজনেসের ট্রেনিং রেডি করছি, আপনারা ভাবতেছেন আমার সাপোর্ট সিস্টেম দুর্বল কেন, এটা কেন, এটা কেন। আরে এটা আমি এই সাবজেক্টে ভাবি না, এটা তো পয়সা, এটা আমি যে কারণে করতেছি ওই কারণে আমার ওইখানে আমার আমার একটা ইয়ে আছে তো, ফানেল আছে তো, একটা পারপাস আছে তো, ওইখানে টাচ করলেই তো হয়। মানুষ প্রোডাক্টের সাথে যুক্ত হয় কিন্তু কমিউনিটির সাথে আটকে যায়। হাই ভ্যালু বিজনেস মানে বেশি কাস্টমার না, হাই ভ্যালু বিজনেস মানে শক্ত কমিউনিটি। বেশি কাস্টমার দরকার নাই, অল্প কাস্টমার মধ্যে শক্ত একটা কমিউনিটি হোক, যারা আপনার সাথে একদম অত্যবতবাদ, আপনার হার্টের সাথে হার্ট লেগে থাকে, যারা আপনার জন্য আপনাকে বিশ্বাস করে। আরো 10 জনের কাছে আপনার ব্যাপারে একদম অথরিটি ইয়ার মতো, মানে শক্ত একটা বোল্ড একটা স্টেটমেন্ট দিতে পারে। প্রোডাক্টের দাম বেশি হলে কি সেলস কমে যায়? জীবনও না, ভুল ধারণা। এটা নিয়ে একটা পুরো ক্লাস আছে ইনশাল্লাহ, করাইবো। হাই ভ্যালু মার্কেট ট্রুথ, বাজারে সবাই সেলস করে কিন্তু হাই ভ্যালু ব্র্যান্ড ইনফ্লুয়েন্স করে। মানে আপনি ইনফ্লুয়েন্স করতে হবে, সেলস না। সেলস মানে চাপ, সেলস মানে বোঝানো, সেলস মানে প্রাইস জাস্টিফিকেশন, যাচাই বাছাই করবে, প্রাইস অন্যের সাথে তুলনা করবে। আর ইনফ্লুয়েন্স মানে বিশ্বাস, ইনফ্লুয়েন্স মানে অবস্থান, পজিশনিং, ইনফ্লুয়েন্স মানে সিদ্ধান্তটাকে কাস্টমারের নিজেই নিবে, আপনি শুধু তাকে সিদ্ধান্ত নিতে হেল্প করবেন। আপনাকে ইনফ্লুয়েন্স করতে হবে, সেলস না। কাস্টমার সিদ্ধান্ত নেয়, তাকে শুধু আপনি গাইড করবেন, হেল্প করবেন। আপনি যখন সেলস করেন কাস্টমার প্রশ্ন করে দাম কম হবে, আপনি যখন ইনফ্লুয়েন্স করেন কাস্টমার প্রশ্ন করে আমি কিভাবে শুরু করব, কখন থেকে শুরু করবো, এটা বলেন। পার্থক্য আকাশ আর পাতাল। সেলস করলে বলে দাম কি, এটা সেটা নানান কিছু পার্থক্য করে যাচাই বাছাই করে আপনার কাছ থেকে সরে আপনার কম্পিউটারের কাছে চলে যায়। আর ইনফ্লুয়েন্স করলে সে বলে শাকিল ভাই কখন শুরু করবো আমি, আমি আজকে শুরু করেন, এখনই শুরু করেন, যত দ্রুত শুরু করবেন তত লাভ। এই গোল্ডেন সময়টা মিস করার দরকারটা কি? সেলস লেস, ইনফ্লুয়েন্স মোর, দ্যাটস দ্য রিয়েল হাই ভ্যালু বিজনেস গেম। হাই ভ্যালু বিজনেস ট্রুথ, প্রাইস যখন ম্যাটার করে, প্রাইস তখনই ম্যাটার করে যখন ভ্যালু আনক্লিয়ার থাকে। আপনি বলেন বেশি দাম হলে কিনবে না, বেশি দামের জন্য কিনে না, এটার ভ্যালুটা আপনি ক্লিয়ার করতে পারেন নাই। আইফোন ভ্যালু ক্লিয়ার করছে, এই জন্য দাম বেশি দিয়ে কিনে। আইফোনের ফিচার টিচার সব এই 30,000 টাকা 40,000 টাকা ফোনে আছে, আরো বেশি আছে। খেয়াল করে দেখেন, হোয়েন ভ্যালু আনক্লিয়ার প্রাইস ইজ ম্যাটার, হোয়েন ভ্যালু ক্লিয়ার প্রাইস ইজ নট ম্যাটার। মানুষ দাম দেখে না, মানুষ দেখে সে কি পাচ্ছে, সে কি হতে যাচ্ছে, সে কি হারানো থেকে বাঁচছে। চিন্তা করে দেখেন তো ভাই, আপনি কি হারাইতেছেন না, মানে এই হারানোটার পরিমাণ যদি আপনার এটার চেয়ে অনেক বেশি হয়, এই আমি এত বড় জিনিস হারাইতে পারবো না, আমি এখানে এটা কিনি। আপনি কি পাচ্ছেন, এই জিনিসটা আমি পাচ্ছি, ও তাহলে তো এই জিনিসটা বিনিময়ে এই টাকাটা খুবই সামান্য, ভ্যালুটা তো অনেক বড়, সে কিনে ফেলবে। সে তার এইখান থেকে কোথায় যাচ্ছে, সে কি হতে যাচ্ছে, আমি এখানে আছি, ও আমার এই এই জিনিসগুলো আমি পাচ্ছি, ও আমার তো এইটাই আমি চাই।
আপনি যদি কাস্টমারকে বুঝাতে পারেন এটা খরচ না, এটা ইনভেস্টমেন্ট, এটার বিপরীতে সে পাবে সময়, সম্মান, নিরাপত্তা, স্ট্যাটাস, দীর্ঘমেয়াদী লাভ, তাহলে প্রাইস আর প্রশ্ন থাকে না। লো ভ্যালু সেলস বলে দাম একটু বেশি কিন্তু কোয়ালিটি ভালো। হাই ভ্যালু ব্র্যান্ড বলে এই সিদ্ধান্তটা নিলে আপনার লাইফ এইখান থেকে ওইখানে যাবে। পার্থক্য কি বুঝছেন? তারা ফিচার বলে না, তারা ট্রান্সফরমেশন জার্নি বলে। আসলে প্রাইস কমাতে হয় না, ভ্যালু স্পষ্ট করতে হয়। ভুল জিনিস নিয়ে আমরা খেলতেছি, খালি দাম কমাই, প্রাইস অফার দেই, এটা দেই সেটা দেই, দাম কমাই। প্রাইস কমাতে হবে না, আপনি ভ্যালুটা স্পষ্ট করেন। ক্লিয়ার ভ্যালু, নো প্রাইস অবজেকশন, কোনো প্রাইসের অবজেকশন থাকবে না। আইফোনের ব্যাপারে অবজেকশন আছে, এই আপনার লুজ বিতানের প্রোডাক্টের ব্যাপারে অপশন আছে, নাইকি এডিডাসের প্রোডাক্টের ব্যাপারে অবজেকশন আছে। ক্যাশ কাউন্টারে যায়, বল প্যাকেট করেন, টাকা দেয়, আইসা পড়ে। আর কম দামি প্রোডাক্টের ব্যাপারে গিয়ে দোকানের কাস্টমারের কাছে আধা ঘন্টা বাদ ক্যাশ কাউন্টারে এখানে কিচি করে দাম কমান, 10 টাকা 15 টাকা বাড়ায়, এটা সমস্যা এটা সমস্যা, এই মাথা নষ্ট করে হলো আপনার। যেদিন আপনার কাস্টমার দাম নিয়ে কথা বলবে না, সেদিনই বুঝবেন আপনি সেলস না, আপনি ইনফ্লুয়েন্স করা শুরু করেছেন। ওই দিনে আপনার আসল গেম শুরু হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ জাযাকাল্লাহ খাইরান আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা আজকে ক্লাসটা দ্রুত শেষ করতে পারছি।